আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে আমাদের রেগুলার আমাদের চ্যাপ্টার 3 এর লাস্ট ক্লাস এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আজকের এই ক্লাসে তোমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমরা শিখবা। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডি ব্লক এলিমেন্টের মধ্যে যে জটিল যৌগগুলো আছে, এদের সংকরায়ন, এদের সন্নিবেশ সংখ্যা, এদের আকৃতি, এদের ম্যাগনেটিজম, ম্যাগনেটিক মোমেন্ট, এগুলো বের করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তার সাথে জটিল যৌগে কেন রঙিন হয়, মানে অবস্থান্তর মৌলগুলো কেন জটিল যৌগ রঙিন যৌগ গঠন করে, এটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে। তো এই টাইপের বিভিন্ন জিনিস আছে, তার সাথে পরিবর্তনশীল জারণ অবস্থা সম্পর্কে সামান্য কিছু আছে, এবং লাস্টে আছে এ ব্লক মৌল। তো পুরো ক্লাসটা তুমি যদি করো, তুমি একেবারেই বস হয়ে যাবা। তুমি মানে ডি ব্লক এলিমেন্টের যেই জায়গায় তোমাদের প্রবলেম, সব জিনিসগুলো আমি ক্লিয়ার করে দেবো একাডেমিক টু অ্যাডমিশন। দেখো এখানে আমি এখানে লিখে দিয়েছি যে জটিল যৌগের সংকরায়ন, আকৃতি, চৌম্বকত্ব, সন্নিবেশ সংখ্যা, এগুলো আমরা পড়ব। ঠিক আছে, আমরা প্রথমত আমরা জানি যে সংকরায়ন, আমরা ইতিমধ্যেই নরমালি সংকরায়ন কিভাবে করে এটা আমরা শিখেছি। তো জটিল যৌগের সংকরায়নের ক্ষেত্রে জিনিসটা কিভাবে করতে হয় এটা আজকে আমরা শিখব। তার মধ্যে আগে আমি তোমাদেরকে বলে রাখি, জটিল যৌগের ক্ষেত্রে তোমাদের যেহেতু লোন পেয়ার থাকবে না, তাই জটিল যৌগের ক্ষেত্রে হাইব্রেটেড অরবিটাল মানে সংকরিত অরবিটাল সংখ্যা যদি 2টা থাকে, তাহলে সেটা sp সংকরায়ন হবে এবং সেক্ষেত্রে আকৃতি হবে সরলরৈখিক। এইটা জাস্ট আমাদের নর্মালি আমরা যখন সংকরায়ন পড়েছি এই আকৃতিগুলো পড়েছি, যে যদি সংকরিত অরবিটাল 2টা থাকে তাহলে হবে sp সংকরায়ন এবং আকৃতি হবে সরলরৈখিক। যদি 3টা থাকে তাহলে sp2 সংকরায়ন, ত্রিকোণাকার বা ত্রিভুজাকার আকৃতি হবে। যদি 4টা থাকে, এই জায়গাটাতে একটু মাথায় রাখতে হবে, 4টা থাকলে এখানে কয়েক টাইপের জিনিস হতে পারে। যদি sp3 হয় তাহলে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল শেপ হবে, আর sp2d বা dsp2 যদি হয় তাহলে সমতলীয় বর্গাকার হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এটা মানে যদি 4টা থাকে তাহলে সংকরিত অরবিটাল 4টা থাকলে sp3ও হতে পারে, অথবা sp2d বা dsp2ও হতে পারে। যদি 5টা থাকে তাহলে আমাদের sp3d অথবা dsp3 হতে পারে। এক্ষেত্রে ত্রিভুজাকার দ্বিপিরামিড মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় অথবা ট্রাইগোনাল বাইপিরামিডাল হতে পারে, মানে হবে। যদি 6টা থাকে সেক্ষেত্রে sp3d2 অথবা d2sp3 এবং অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় হবে। আর দেখো এখানে 7টা থাকলে sp3d3 বা d3sp3 মানে পঞ্চভুজাকার দ্বিপিরামিড, এটা হবে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন নরমালি সংকরায়ন করেছি তখন লোন পেয়ার ইলেকট্রনের জন্য আকৃতি চেঞ্জ হয়ে যাইতো না? মনে আছে? sp3 থাকলে চতুস্তলকীয় থেকে আমাদের যদি একটা লোন পেয়ার থাকে তাহলে পিরামিড আকৃতির হইতো, এবং 2টা লোন পেয়ার থাকলে তোমাদের কৌণিক হতো, এরকম ছিল না? এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হওয়ার কোনো বিষয় নাই, কারণ এখানে কোনো তোমার লোন পেয়ার নাই, তাই এইখানে আকৃতি এগুলোই হবে। আকৃতি কিন্তু খুবই সহজ, মানে তুমি যদি বুঝে যাও যে এর সংকরায়ন কি তাহলে তুমি আকৃতি সহজেই বলে দিতে পারবা। বুঝছো? ক্লিয়ার? তাহলে আকৃতি দিয়ে তুমি আসলে আকৃতি, যেহেতু তুমি অলরেডি তুমি সংকরায়ন জানলে তুমি আকৃতি জানবা, তাই সংকরায়ন বের করাটা আমাদের কাজ হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে সংকরায়ন বের না করেও তুমি প্রেডিক্ট করে ফেলতে পারবা আকৃতি কি হবে, সেটাও আমি তোমাদেরকে শেখাবো। জিনিসটা খুবই সহজ করে আমি তোমাদের শেখাবো। আমি মনে করি আজকের পরে এটা জিনিস জাস্ট তোমাদের খুবই ইজি হয়ে যাবে। আসো আমরা শুরু করি। প্রথমত তোমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এক সেকেন্ড, দেখো আমরা গত ক্লাসের মধ্যে তোমাদেরকে লিগ্যান্ড পড়িয়েছিলাম। আমি লিগ্যান্ডটা পড়িয়েছিলাম এবং লিগ্যান্ডের আমি শ্রেণীবিন্যাস করেছিলাম এরকম, যারা সন্নিবেশ বন্ধন গঠন করে ওই মেটালের সাথে বা ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে জটিল যৌগে, তাদেরকে লিগ্যান্ড বলে, তাই না? এক জোড়া ইলেকট্রন দানে সক্ষম। তো মিনিমাম এক জোড়া, এক বা একাধিক জোড়া দিতে পারে। এক জোড়া দিলে মনোডেন্টেড লিগ্যান্ড, একাধিক জোড়া দিলে পলিডেন্টেড লিগ্যান্ড পড়েছিলাম। তো লিগ্যান্ডের শ্রেণী বিভাগের মধ্যে আমরা কিন্তু পড়েছি যে কোনোগুলো এক জোড়া দেয়, কোনোগুলা একাধিক জোড়া দেয়, মনোডেন্টেড এবং পলিডেন্টেড লিগ্যান্ড। তো আজকে আমি লিগ্যান্ড সম্পর্কে আরও একটা শ্রেণীবিন্যাস করব, যে কিছু কিছু লিগ্যান্ড আছে যারা উইক ফিল্ড লিগ্যান্ড।
মানে দুর্বল দুর্বল লিগ্যান্ড। আর কিছু লিগ্যান্ড আছে সেগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মানে সবল লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডের শক্তিমত্তার উপর বেস করে আমরা দুই প্রকারের লিগ্যান্ড আমরা দেখতে পাবো। একটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, মানে যেগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড। আরেকটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মানে যারা হচ্ছে সবল লিগ্যান্ড। তাহলে একটা হচ্ছে দুর্বল আর একটা হচ্ছে সবল। ঠিক আছে, দুর্বল আর সবল। দুর্বল লিগ্যান্ড কারা আর সবল লিগ্যান্ড কারা? তো দুর্বল লিগ্যান্ড মনে রাখবা যে এই যে পারমাণবিক সংখ্যা, মানে যারা গ্রুপ 16 এবং 17 এর মধ্যে আছে, এগুলো যদি কেন্দ্রীয় পরমাণু থাকে তারা দুর্বল লিগ্যান্ড। যেমন 17 এর মধ্যে হ্যালোজেনগুলো আছে না, এরা কিন্তু দুর্বল লিগ্যান্ড। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটার যে ফ্লোরো আয়োডো, এগুলো হচ্ছে তোমার দুর্বল লিগ্যান্ড। এবং এই দুর্বল লিগ্যান্ডের শক্তিমাত্রার মধ্যে এই যে এই আয়োডো, ব্রোমো, ফ্লোরো, এইটা এর চেয়ে শক্তিমত্তা বেশি, তার চেয়ে শক্তিমত্তা বেশি, তার চেয়ে শক্তিমত্তা বেশি, এরা দুর্বল। কিন্তু তার মধ্যে ক্রম করলে এরকম একটা ক্রম আসবে। এবং তার মধ্যে আরেকটা দুর্বল লিগ্যান্ড হচ্ছে H2O মাঝারি টাইপের দুর্বল লিগ্যান্ড, মোটামুটি শক্তিশালী। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা ব্রোমো আয়োডিন হচ্ছে শক্তিশালী, কিন্তু এটা দুর্বল লিগ্যান্ডের ক্যাটাগরির মধ্যে পড়বে। আর কিছু লিগ্যান্ড আছে শক্তিশালী লিগ্যান্ড কোনগুলা? শক্তিশালী লিগ্যান্ডের মধ্যে তোমাদের আছে অ্যামোনিয়া, যেটাকে আমরা বলি অ্যামিন। লিগ্যান্ড হিসাবে এর নাম কি? অ্যামিন, তাই না? তারপরে ইথিলিন ডাইঅ্যামিন, তারপরে সায়ানো, তারপরে কার্বনিল, এগুলো হচ্ছে সবল লিগ্যান্ড। তো এই জিনিসগুলো হচ্ছে সবল লিগ্যান্ড। তো দুর্বল লিগ্যান্ড আর সবল লিগ্যান্ড, এই দুইটা ভাগে তোমাদেরকে ভাগ করতে হবে। তো দুর্বল লিগ্যান্ড আর সবল লিগ্যান্ড মনে রাখারও কিন্তু একটা সহজ উপায় আছে। আমি বললাম, দেখো এগুলো কি গ্রুপ 17 এর মধ্যে আছে না, হ্যালোজেন এবং পানি, এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড। এবং এর সাথে OH মাইনাস, মানে অক্সিজেন যেটা কেন্দ্রীয় পরমাণুতে থাকবে, সাধারণত এগুলো দুর্বল লিগ্যান্ড। আর কার্বন আর নাইট্রোজেন যেগুলো কেন্দ্রীয় পরমাণুতে থাকে, সেগুলো সবল লিগ্যান্ড। মোটামুটি এইভাবে করে তুমি চিন্তা করতে পারো, বুঝছো? আচ্ছা, এখন দেখো খেয়াল করে, এই যে দুর্বল লিগ্যান্ড আর সবল লিগ্যান্ড, এই দুটার মধ্যে প্রথমত এই দুর্বল লিগ্যান্ডগুলা হাই স্পিন কম্পাউন্ড তৈরি করে। হাই স্পিন কম্পাউন্ড মানে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবা যে তোমার আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, বুঝছো? তুমি দেখতে পাবা একটু পরেই। আর যেগুলো সবল লিগ্যান্ড, এগুলো লো স্পিন কম্পাউন্ড তৈরি করে। তো তুমি একটু পরেই বুঝতে পারবা যে আসলে ঘটনাটা কি ঘটছে, কেন এখানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কম, হ্যাঁ, এখানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কেন বেশি, এটা এখনই বুঝতে পারবা। তো প্রথমে একটা মনে রাখো যে এই দুইটা যে আলাদা, একটা লো স্পিন, একটা হচ্ছে সবল লিগ্যান্ড, একটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। সবল লিগ্যান্ডগুলোতে কি হয় আর দুর্বল লিগ্যান্ডগুলোতে কি হয়, সেটা হলো যারা সবল লিগ্যান্ড তারা আর যারা দুর্বল লিগ্যান্ড, এই দুটার মধ্যে মেইন ডিফারেন্স এই জায়গায়, সেটা হলো যে দুর্বল লিগ্যান্ডগুলা তোমাদের ওই যে হুন্ডের নীতি যে ছিল না, যে হুন্ডের নীতি অনুসারে তোমার ইলেকট্রন বিন্যাস তাদের হয়, এদের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয় না। দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে নরমালি তোমার আসলে ইলেকট্রন বিন্যাস করেই তোমার এই সংকরায়নটা হয়ে যায়। আর সবল লিগ্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, ইলেকট্রনগুলোকে চাপায় দেয়। এই সবল লিগ্যান্ডগুলো এই যে ধাতুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে চাপায় দেয়। এক্ষেত্রে হুন্ডের নীতি কিন্তু মানে না। এটা মানে কি? এটা মানে হলো, এখনই দেখতে পাবা। তাহলে আমি একটু সংক্ষেপে লিখে রাখি, এরা হচ্ছে চাপাতে পারে, এই দুর্বল লিগ্যান্ড হচ্ছে চাপাতে পারে না। এই কথাটা জাস্ট একটু পরেই বুঝবা, চাপাতে পারে না, কিসের চাপাতে পারে না। আর এখানে বলবো হচ্ছে চাপাতে পারে। সবল লিগ্যান্ডগুলো চাপাতে পারে, দুর্বল লিগ্যান্ড চাপাতে পারে না। জিনিসটা কি? জিনিসটা আমরা এখনই দেখব। দেখো, তোমরা কয়েকটা কম্পাউন্ড দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে দেখো, তুমি আগে এই যে এটা একটা যৌগ, ওই যৌগেরই জটিল আয়ন এটা। এখানে লিগ্যান্ড কোনটা? দেখো এই যে থার্ড ব্র্যাকেটটা আছে না, থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা ধাতু আছে, ধাতু বাদে
এই যে জিনিসগুলো যে আছে, এই যে ক্লোরো যে আছে, ক্লোরোটাই হচ্ছে লিগ্যান্ড। এই যে ক্লোরো কয়টা আছে? 6টা। তার মানে এখানে ক্লোরো হচ্ছে লিগ্যান্ড। কিভাবে বুঝলা বলো? এই যে থার্ড ব্র্যাকেট দেখবা, থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা ধাতু আছে, আয়রন তো ধাতু, ধাতু বাদে যেটা আছে সেটা হচ্ছে লিগ্যান্ড। বলো তো ক্লোরো কি দুর্বল না সবল? বলো, এই ক্লোরো দুর্বল না সবল? ক্লোরো লিগ্যান্ডটা কি দুর্বল লিগ্যান্ড না? আমি একটু আগে বললাম দুর্বল, আমরা উইক ফিল্ড লিগ্যান্ড, তাই না? উইক ফিল্ড লিগ্যান্ড। তারপরে H2O কি উইক ফিল্ড লিগ্যান্ড। তারপরে CN সায়ানো, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। মনে আছে তো? এই এটা বুঝতে পারছো? এই যে উইক ফিল্ড আর স্ট্রং ফিল্ড, এই যে দেখো, এই যে CN সায়ানো হচ্ছে কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে যেগুলো হ্যালোজেনের যেগুলো থাকবে, ক্লোরো ফ্লোরো ব্রোমো আয়োডো, এগুলো উইক ফিল্ড, তার সাথে H2O হচ্ছে উইক ফিল্ড। আর যদি তোমার সায়ানো থাকে, কার্বনিল থাকে, তারপরে অ্যামিন থাকে, অ্যামোনিয়াকে লিগ্যান্ড হিসেবে অ্যামিন বলা হয়, যে এগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। বুঝছো? তো আমরা এরকম কম্পাউন্ড যখন দেখব, কম্পাউন্ডের আগে এখানে দেখব যে এখানে একটা ধাতু আছে, ধাতু বাদে যেটা থাকবে সেটা হচ্ছে লিগ্যান্ড, তাই না? ওকে, এখন দেখো খেয়াল করে যে এই যে জিনিসটা যে আছে, প্রথমে তুমি যেই কাজটা করবা, এই ধাতুটা যেটা আছে সেই ধাতুটার তোমার জারণ সংখ্যা বের করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে জারণ সংখ্যা বের করা। এখানে দেখো, এখানে যেই জিনিসটা আছে এটার তুমি Fe এর যদি জারণ সংখ্যা বের করো তাহলে কি হবে বলো? Fe এর জারণ সংখ্যা তুমি কিভাবে বের করবা? তুমি ছোটবেলার মতো বের করতে পারো যে পুরাটার মিলে 0, এভাবে করে বের করতে পারো যে পটাশিয়ামের তো 1, তার মানে +1 × 4 করতে পারো না? Fe এর তো x ধরবো, ক্লোরো হচ্ছে -1 × 6 সমান হচ্ছে 0। এখান থেকে তোমার কত আসে? 4 + x - 6 = 0। তারপরে এখান থেকে তুমি পাচ্ছ x = +2। এইভাবে বের করতে পারো, তাই না? আরেকভাবে বের করতে পারো, সেটা হচ্ছে একেবারে দ্রুত বের করার জন্য এইভাবে করতে পারো যে পটাশিয়ামের হচ্ছে +1 × 4 মানে +4, এভাবে লিখলা। ক্লোরোর জারণ সংখ্যা -1 × 6 মানে -6, এখানে লিখলা। তাহলে +4 - 6 মানে -2, Fe এর তাহলে +2 হইতে হবে, তাহলে Fe এর হচ্ছে +2 হয়ে গেল। এইভাবে করেও করতে পারো, তাই না? তাহলে এইভাবে করেও তুমি আসলে জারণ সংখ্যা বের করতে পারো। ফার্স্ট কাজ হচ্ছে যে মেটালটার জারণ সংখ্যা বের করা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। পারবা না? জারণ সংখ্যা তুমি ওইভাবে বের করবা, যেভাবে এভাবে x ধরে ছোটবেলার মতো বের করার প্রয়োজন নাই, তারপর বের করে দেখাইলাম। বুঝছো? ক্লিয়ার? পারবা? এখন দেখো, এখন এই জারণ সংখ্যা যখন তুমি বের করছো, তারপরের কাজটা হলো এই যে জারণ সংখ্যাটা যে আছে এটাকে তুমি চার্জ হিসাবে দিবা Fe2+, এর তুমি ইলেকট্রন বিন্যাস করবা। Fe2+ এর কি করবা? ইলেকট্রন বিন্যাস করবা। তো ইলেকট্রন বিন্যাস করলে কি পাবা? ইলেকট্রন বিন্যাস করলে তুমি কি পাবা বলো? Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করলে কি পাবা? আয়রনের ক্ষেত্রে কি হয়? আয়রনের ক্ষেত্রে আমরা জানি যে আর্গনের পরে আয়রনের তো ছিল 26, 3d আর হচ্ছে 4s, তাহলে 2 আর 6 ছিল, 26 যেহেতু, কিন্তু 2+ হওয়ার ফলে এখানে 6, এখানে 0 হবে। ইলেকট্রন বিন্যাস তো পারোই, ইলেকট্রন বিন্যাস তো করা শিখিয়েছি, তাই না? তাহলে 3d6 4s 0 এরকম, তাহলে 3d6 4s 0। তো এই পর্যন্ত তো ক্লিয়ার, বুঝছো? তাহলে প্রথমে কি করলাম? এই জারণ সংখ্যা বের করলাম, সেই জারণ সংখ্যাটাকে চার্জ দিয়ে কি করলাম? ইলেকট্রন বিন্যাস বের করলাম না? আচ্ছা বলো তো, এইবার লিগ্যান্ডের দিকে তাকাবো। লিগ্যান্ডটা কি সবল লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড? তুমি দেখো এখানে কি সবল না দুর্বল? এটা দুর্বল লিগ্যান্ড। তাই দুর্বল লিগ্যান্ড হলে কি চাপাবে নাকি হুন্ডের নীতি অনুসারে করব? হুন্ডের নীতি। বললাম যে দুর্বল লিগ্যান্ড হইলে হুন্ডের নীতি, সবল লিগ্যান্ড হলে চাপাই দিবে। সবল লিগ্যান্ড একটু পরে করতেছে। আচ্ছা, এখন হুন্ডের নীতি অনুসারে যদি 3d এর ইলেকট্রন যদি আমি করি, যে এটা 3d অরবিটাল, আচ্ছা আমি নরমালি করে দিচ্ছি। মনে করো এটা 3d, তারপরে 4s, এটা হচ্ছে 4d, এরকম অরবিটাল, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 3d অরবিটাল। মনে করো এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s,
এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d। আচ্ছা, এখন তুমি হুন্ডের নীতি অনুসারে যদি 6টাকে ইলেকট্রন যদি দাও, 6টা ইলেকট্রন যদি দিতে চাও, তাহলে কিভাবে দিবা? তাহলে আমরা জানি আমরা হুন্ডের নীতি কিভাবে করে দেয়, সবগুলা প্রথমে বিজোড় অবস্থায় যাবে, 1টা 2টা 3টা 4টা 5টা সব বিজোড় অবস্থায় যায় হুন্ডের নীতি। তারপরে 6টা তো ইলেকট্রন, তাহলে 6 নাম্বারটা এই জায়গায়, জাস্ট এইভাবে করে আমরা দিব, এইভাবে করে আমরা দিব। আমাদের কাজ হবে এইভাবে করে দেওয়া, বুঝছো? কাহিনী বুঝলা? 6টা ইলেকট্রন না, 3d6 না, তাহলে 6টা ইলেকট্রন জাস্ট আমরা হুন্ডের নীতি ওই যে এক 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 করে দিব, 6 নাম্বারটা এই জায়গায় দিলাম, তাহলে 3d অরবিটাল। 3d এর কাহিনী শেষ। বলো তো 4s এ ইলেকট্রন আছে? নাই তো। 3d ওই যে 3d6 4s তো 0, 4s এ কোনো ইলেকট্রন নাই। এইবার যে কাহিনীটা ঘটবে সেটা হলো যে আমরা চেক করব যে এই যে লিগ্যান্ড যে আছে, এটা একটা মনোডেন্টেড লিগ্যান্ড। তো আমরা সাধারণত মনোডেন্টেড লিগ্যান্ডেরই সংকরায়ন করব। তো তার মানে এক জোড়া করে ও হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করবে, এক জোড়া করে ইলেকট্রন দান করবে সন্নিবেশ বন্ধনে। তো কিভাবে বন্ধন গঠন হয় এটা গত ক্লাসে পড়িয়েছিলাম। তো এ এক জোড়া দিবে, তাহলে লিগ্যান্ড কয়টা আছে? 6টা, 6 জোড়া ইলেকট্রন দিবে সন্নিবেশ বন্ধনে, 6টা 6 জোড়া দিবে। লিগ্যান্ড যেহেতু 6টা আছে, ওই যে ক্লোরো আছে 6টা, তাহলে 6টা যে দিবে, এই 6টা কোথায় যাবে? এই 6টা কিন্তু এর অরবিটালে প্রবেশ করবে। মানে এই 6 জোড়া ইলেকট্রন যে দিবে, 6 জোড়া ইলেকট্রনই কিন্তু প্রবেশ করবে হচ্ছে এফ এর অরবিটালে। এখানে তো অলরেডি একটা করে আছে, এখানে 2টা আছে, তাই এইগুলোতে আর প্রবেশ করতে পারবে না। তাই ওই যে সিএন যে ইলেকট্রনগুলো মানে সিএল যে ইলেকট্রনগুলা জোড়া দিবে 6 জোড়া, তাহলে প্রথম জোড়া এইটা হচ্ছে ক্লোরোর ইলেকট্রন, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া, এই 6 জোড়া ইলেকট্রন এইভাবে করে প্রবেশ করবে। তাহলে 1 2 3 4 5 6 জোড়া এইভাবে করে প্রবেশ করলো। মানে 3d এর পরে তো আছে 4s, 4s এর পরে 4p, 4p এর পর 4d। ওই যে ক্লোরো যে আছে, লিগ্যান্ডগুলা যে ইলেকট্রনগুলা যে সন্নিবেশ বন্ধন গঠন করতেছে, সেইটা আয়রনের অরবিটালে প্রবেশ করবে। সন্নিবেশ বন্ধন যেহেতু গঠন করছে, সন্নিবেশ বন্ধন গঠন করলে কি ওই ইলেকট্রনগুলো এখন আয়রনেরও হয়ে গেছে, তো আয়রনের অরবিটালে প্রবেশ করছে। তা কোন কোন অরবিটালে প্রবেশ করছে দেখো তো? প্রথমে এস অরবিটালে প্রবেশ করছে, প্রথমে কোন অরবিটালে? এস, তারপরে পিতে 3টা প্রবেশ করছে, তারপরে ডিতে 2টা। তো দেখো প্রথমে এস এ প্রবেশ করছে, তাই এর সংকরায়ন আমরা বলবো প্রথমে এস কয়টা? একটা। প্রথমে এস এ, তারপরে পিতে 3টা প্রবেশ করছে, তারপর পিতে 3টা, তারপরে ডিতে 2টা প্রবেশ করছে, তারপরে ডিতে 2টা। তাহলে sp3d2 সংকরায়ন। এই সংকরায়ন হবে sp3d2। কিভাবে বুঝছো তো? এই যে ক্লোরোর যে ইলেকট্রন প্রথমে প্রবেশ করছে এস এ, তারপরে পিতে 3টা, তারপরে ডিতে 2টা, সেই জন্য sp3d2 সংকরায়ন আসলে এটা হবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে এর সংকরায়ন এর সংকরায়ন হচ্ছে sp3d2। আচ্ছা, sp3d2 মানে এখানে সংকরিত অরবিটাল কয়টা? এই কয়টা, এই যে 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6, 6টা সংকরিত অরবিটাল। আচ্ছা বলো তো, সংকরিত অরবিটাল যদি 6টা হয়, তাহলে sp3d2 বা d2 sp3 হওয়ার কথা। এখানে তো sp3d2 হয়েছে, প্রথমে s, তারপরে p3, তারপরে d2। এটা আকৃতি কি হয় মনে আছে? আকৃতি কি হয়? আকৃতি হয় অষ্টতলকীয়, অক্টাহেড্রাল, মনে আছে? তাহলে আকৃতি হচ্ছে অষ্টতলকীয়, আকৃতি হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। সন্নিবেশ সংখ্যা এই যে দেখো, একটু আগে যে লিখে দিছিলাম, এই যে এটা তো তোমাদের আগেও পড়িয়েছি যে 6টা হইলে sp3d2 বা d2 sp3 হচ্ছে, এক্ষেত্রে অষ্টতলকীয় হচ্ছে। হ্যাঁ, এটার আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। আচ্ছা, এখন দেখো সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা মানে সন্নিবেশ বন্ধনের সংখ্যা। সন্নিবেশ বন্ধন কয়টা গঠন করছে? যদি মনোডেন্টেড লিগ্যান্ড হয়, একটা মনোডেন্টেড লিগ্যান্ড তো একটাই সন্নিবেশ বন্ধন গঠন করে, লিগ্যান্ড জয়টা থাকবে তয়টাই সন্নিবেশ সংখ্যা হবে। ডাইডেন্টেড লিগ্যান্ড হইলে ডাবল হবে, কারণ একটাই 2টা যদি তৈরি করে, তাহলে 3টা ডাইডেন্টেড লিগ্যান্ড থাকলে তাহলে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করবে। তো এখানে তো মনোডেন্টেড লিগ্যান্ড, তো মনোডেন্টেড লিগ্যান্ড হইলে জয়টা থাকবে, ওই যে জয় 6টা আছে, তার মানে 6টাই সন্নিবেশ সংখ্যা, তার মানে সন্নিবেশ সংখ্যা হবে 6। বুঝছো তো? সন্নিবেশ সংখ্যা কত? 6। পারবা? ওকে, সন্নিবেশ সংখ্যা হলো 6। এবার হচ্ছে চৌম্বকত্ব। ঠিক আছে, শোনো, এবার আমরা একটু চৌম্বকত্বটা নিয়ে আলাপ করি। দেখো, যদি এখানে দেখো, এইখানে এই যে একটা জোড়া অবস্থায় আছে, যখন জোড়া অবস্থায় থাকে
এর কোনো চৌম্বকত্ব থাকে না, মানে এইটার জন্য কোনো চৌম্বকত্ব তৈরি করবে না। কিন্তু যারা বিজোড় অবস্থায় আছে, এই যে 7টা বিজোড় অবস্থায় আছে, একটাও যদি বিজোড় অবস্থায় থাকে সেটাতে আসলে নেট চৌম্বকত্ব তৈরি করে। আর নেট চৌম্বকত্ব যদি তৈরি করে সেগুলোকে আমরা, মানে চৌম্বকত্ব যদি থাকে সেগুলোকে আমরা প্যারাচৌম্বকীয় বলি। আর যদি চৌম্বকত্ব না থাকে তাহলে সেটাকে ডায়াচৌম্বকীয় বলি। এটাও আমি বলেছিলাম তোমাদের। চৌম্বকত্ব না থাকলে ডায়াচৌম্বকীয়, মানে সবগুলা যদি জোড়া জোড়া থাকে তাহলে ডায়াচৌম্বকীয়, আর যদি বিজোড় থাকে তাহলে প্যারাচৌম্বকীয়। তাহলে চৌম্বকত্বটা আমরা এখানে লিখে দেই, এটা হচ্ছে প্যারাচুম্বকীয়, এই কথাটা লিখে দিই, তাই না? এটাকে আমরা লিখে দিই, এটা হচ্ছে প্যারাচুম্বকীয়, এটা হচ্ছে প্যারা, চৌম্বকত্ব ধর্ম হচ্ছে প্যারা, কারণ এখানে নেট চৌম্বকত্ব আছে, কারণ বিজোড় ইলেকট্রন আছে। এবং এটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট কি পরিমাণ হবে? ম্যাগনেটিক মোমেন্ট হবে √n × n+2 বোর ম্যাগনেটন। n মানে হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা। বিজোড় ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে 4 × 4+2 মানে 4 × 6 মানে √24 মানে হচ্ছে 4.899 বোর ম্যাগনেটন, তাই না? √24 মানে 4.899 এ আসে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? পারবা? তো এইভাবে করে আসলে মানগুলো বের করতে হয়। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে কি ডিফারেন্সটা তৈরি হবে বলো? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে তোমার কি ডিফারেন্স তৈরি হবে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে যেই ডিফারেন্সটা তৈরি হবে সেটা হলো যে তুমি আগের মতোই করবা। প্রথমত আগের মতো করবা সায়ানোর জন্য কত বলো তো? সায়ানোর জন্য হচ্ছে -1, তাহলে -1 × 6 মানে -6, এখানে কে হচ্ছে +1, +1 × 4 মানে +4, তাহলে Fe এর কত হচ্ছে? তাহলে এখানে হচ্ছে -2, এর হবে +2। এখন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করবা। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করলে তোমরা জানো যে আর্গনের পরে কত আসবে? আর্গনের পরে 3d এবং 4s। তুমি আগে 26 চিন্তা করো, 26 হলে 2 আর 6 হবে, তাই না? 2 আর 6 হবে, যেহেতু 2+, তাই এখানে 0, এখানে 6 হবে, মানে 3d6 4s 0 হবে। এরপরে তুমি কি করবা বলো? এরপরের কাহিনী কি? এরপরের কাহিনীটা হলো যে আমরা এইটাকে যদি বক্স পদ্ধতিতে যদি করে ফেলি তাহলে জিনিসটা এরকম হবে। এটা মনে করো 3d অরবিটাল, এটা হচ্ছে 3d, তারপর এটা হচ্ছে 4s, তারপর এটা হচ্ছে 4p, তারপর এটা আবার 4d, তাই না? এরকম। তো দেখো যে তোমাদের এখানে যে ডিফারেন্সটা তৈরি হবে সেটা হলো এরকম যে 3d তে আছে 6টা, 3d-তে আছে 6টা। এই 6টা ইলেকট্রন কি করবে? এই 6টা ইলেকট্রন তোমাদের যদি আমি হুন্ডের নীতি বলি তাহলে তো এরকম না হুন্ডের নীতি, কিন্তু তোমাদেরকে আমি আগেই বলেছি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যখন থাকবে তখন হুন্ডের নীতি মানবে না। এটা যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তখন আর হুন্ডের নীতি মানবে না। হুন্ডের নীতি না মেনে কি করবে? এই 6টা ইলেকট্রন চাপাই দিবে। এই যে দেখো এখানে এই কথাটাই লিখছি যে এইটা চাপাতে পারে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটা চাপাই দিবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটা ইলেকট্রনগুলোকে চাপাই দিবে। ইলেকট্রনগুলোকে চাপাই দিলে কি হবে? তো দেখো ইলেকট্রনগুলোকে যখন তোমার চাপাই দিবে, এখানে আছে 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রনকে চাপাই দিলে দুইটা, এই 6টা চাপাই গেল। তাহলে দুইটা করে 6টা ইলেকট্রন চাপাই গেছে। দেখো যখন উইক ফিল্ড লিগ্যান্ড ছিল তখন কি এক করে এখানে 1 ছিল, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে চাপাই দিছে। CN, ওই যে সি, কার্বন বা নাইট্রোজেন যদি কেন্দ্রীয় পরমাণু থাকে স্ট্রং ফিল্ড, আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, H2O এগুলো উইক ফিল্ড। তাহলে চাপাই দিল, কিন্তু চাপাই দিল 6টাকে 3টার মধ্যেই দিয়ে দিছে, 6টা শেষ। এখন দেখো মনোডেন্টেড লিগ্যান্ড, এরা 1 জোড়া করে ইলেকট্রন দিবে। কয় জোড়া দিবে? 6 জোড়া। 6টা লিগ্যান্ড আছে, 6 জোড়া দিবে। তা 6 জোড়া ইলেকট্রন কিভাবে দিবা? তাহলে প্রথমে তো এখানে ফাঁকা আছে, প্রথমে ডিতে যাবে 2টা, তারপরে এসে যাবে 1টা, পিতে যাবে 3টা। দেখো মোট তো 6 জোড়া আছে, 1 2 3 4 5 6। এগুলো কার লিগ্যান্ড, কার ইলেকট্রন বলো তো? CN এর ইলেকট্রন। এই যে CN এর ইলেকট্রন, এখানে CN এর ইলেকট্রন, এখানে CN এর। তাহলে প্রথমটা কোথায় প্রবেশ করলো বলো তো? ডিতে না? প্রথমটা কোথায় প্রবেশ করছে বলো? প্রথম যে ইলেকট্রনটা প্রবেশ করলো সেটা ডিতে প্রবেশ করছে না? কয়টা? 2টা। এরপরেরটা কোথায়? এসে। তারপরে 3টা কোথায়? পিতে। তার মানে এটা হচ্ছে D2sp3 সংকরায়ন। কি সংকরায়ন? এই সংকরায়নটার নাম আমরা বলবো D2sp3 সংকরায়ন। বুঝছো? ক্লিয়ার? এই সংকরায়নটা হচ্ছে D2sp3। কেন? ডিতে তো আগে প্রবেশ করছে। দেখো ডিতে কোথায় প্রবেশ করছে? আগে প্রবেশ করছে না? ডিতে যেহেতু আগে প্রবেশ করছে তাই এইটা হয়ে যাবে হচ্ছে
এটা হয়ে যাবে হচ্ছে D2, এই যে এটা হয়ে যাবে D2sp3। এর আগের বার ডিতে কি পরে প্রবেশ করছিল না, এই যে দেখো প্রথমে এসে তারপরে পিতে তারপরে ডিতে, সেই জন্য ছিল sp3d2। আর এই জায়গায় ডিতেই আগে প্রবেশ করছে, তারপরে এসে তারপরে পিতে। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড হইলে, মানে উইক ফিল্ড লিগ্যান্ড হলে ডিতে পরে প্রবেশ করতেছে, আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হইলে এসে ডিতে আগে প্রবেশ করতেছে। একবারে এইভাবে করে কি বলা যায়? হ্যাঁ, সবসময় এটা প্রযোজ্য হবে না, সবসময় এটা প্রযোজ্য হবে না, কিন্তু আয়রনের ক্ষেত্রে নর্মালি এটা দেখা যায়। আয়রনের যদি যৌগগুলো তুমি দেখো তাহলে তুমি বলতে পারবা, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, যেহেতু চাপাই দিবে না, তাহলে এসে আগে প্রবেশ করবে, তারপরে পিতে, তারপরে ডিতে। আর যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে চাপাই দিবে, চাপাই দিলে তুমি ডিতে ফাঁকা হয়ে যাবে, ডিতে আগে, তারপরে এসে, তারপরে পিতে, D2sp3 হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে এটা আমরা পেলাম যে D2sp3। আকৃতি কি? আকৃতি তো তোমার সরল, মানে তখনও যেটা ছিল একই, অষ্টতলকীয়, অক্টাহেড্রাল, অষ্টতলকীয়। হাইব্রিডেড অরবিটাল তো 6টাই, এই যে 1 2 3 4 5 6, সন্নিবেশ সংখ্যা 6। মনোডেন্টেড লিগ্যান্ড জয়টা থাকবে সেটাই সন্নিবেশ সংখ্যা, কারণ ওগুলো তো এক জোড়া ইলেকট্রন দান করে, তার মানে ওরা সন্নিবেশ সংখ্যা তো একটা মনোডেন্টেড লিগ্যান্ড একটাই তৈরি করে, তাহলে 6 জোড়া তৈরি করবে, সন্নিবেশ সংখ্যা 6। চৌম্বকত্ব কি বলো তো? বিজোড় আছে নাই? সব জোড়া জোড়া, সব জোড়া জোড়া, সব জোড়া জোড়া হইলে কি হবে? ডায়া, মানে নেট চৌম্বকত্ব 0 হয়ে যাবে। কেন? একটা আরেকটাকে ভ্যানিশ, একটা আরেকটাকে ভ্যানিশ, একটা আরেকটাকে ভ্যানিশ, নেট চৌম্বকত্ব 0। বুঝছো? ডায়া চৌম্বকীয়। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত? এন এর মান যদি 0 হয়, মিউর মান 0, 0 বোর ম্যাগনেটন। বুঝছো? ক্লিয়ার? পারবা? আসো এরপরেরটা আসো। এবার Fe(CN6) 3- এটা দিয়েছে, Fe(CN6) 3-। দেখো এটা তো +1 × 3 মানে +3, -1 × 6 মানে -6, তার মানে এর কি হবে? তাহলে দুইটা মিলে -3, তাহলে Fe এর হবে +3, তার মানে এখানে Fe এর চার্জ হচ্ছে +3 চার্জ। ইলেকট্রন বিন্যাস করলে তুমি কি পাবা? আর্গনের পরে 3d আর হচ্ছে 4s, তাহলে 26 যদি দাও, তাহলে 2 আর 6 হওয়ার কথা, 3টা কম, তার মানে 3টা কম হইলে 3d 5 4s 0। ইলেকট্রন বিন্যাস তো পারে, ইলেকট্রন বিন্যাস তো প্যারা নাই। এইবার কি করবা বলো? এইবার তুমি দেখবা যে ইলেকট্রন বিন্যাসটা আমরা যে করব, এইবার আমরা বক্স পদ্ধতিতে করার সময় দেখব যে দুর্বল না সবল, তাই না? আমরা দুর্বল নাকি সবল এটা চেক করব। বলো দুর্বল না সবল কে আছে? দুর্বল আছে না সবল আছে? বলো কে আছে? আমাদের সবল আছে, তাই না? তার মানে এটা হচ্ছে 3d, তারপরে 4s, তারপরে 4p, 3d 4s 4p। তাহলে কি চাপাবে কি চাপাবে না? আগে বলো, এটা স্ট্রং ফিল্ড নাকি উইক ফিল্ড? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড চাপাবে কি চাপাবে না? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড চাপাই দেয়, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলা চাপাই দেয়। আচ্ছা, যদি চাপাই দেয়, চাপাই দিলে কি হবে? মনে করো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলা চাপাই দিছে, চাপাই দিলে কি হবে? 5টাকে চাপাই দিলে কোথায় যাবে? দুইটা, একটার মধ্যে তো দুইটার বেশি যাবে না, তাই না? এই যে 2টা গেল, তারপরে 2 2 4, একে 5টা, এর চেয়ে বেশি তো চাপানো সম্ভব না। স্ট্রং ফিল্ড হলে চাপাই দিবে, উইক ফিল্ড হলে জাস্ট মানে তোমার হুন্ডির নীতি যেরকম থাকবে সেরকমই চাপাই দিছে, 2 2 1 হয়েছে। ঠিক আছে? এবার দেখো, এইবার আমাদের লিগ্যান্ড আছে 6টা, তাহলে 6টার জন্য 6 জোড়া ইলেকট্রন প্রবেশ করবে এখানে, 1 2 3 4 5 6, 6 জোড়া প্রবেশ করলো। তাহলে প্রথমটা প্রবেশ করছে ডিতে 2টা, তারপরে এসে একটা, পিতে 3টা, তাহলে D2sp3 সংকরায়ন, আগের মতোই D2sp3 সংকরায়ন, কোনো চেঞ্জ আসছে না। D2sp3 আকৃতি কি? আগের মতোই অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, সন্নিবেশ সংখ্যা 6, কোনো চেঞ্জ আসছে না। কিন্তু এইবার একটা জায়গায় চেঞ্জ আছে, দেখো এই আগেরটা আর এইটার মধ্যে একটা জায়গায় চেঞ্জ আছে। দেখো এইখানে একটা বিজোড় আছে, কিন্তু আগে সব 3টাই জোড়া ছিল, এখানে কিন্তু এই যে দেখো 2টা জোড়া একটা বিজোড় আছে, তার মানে বিজোড় ইলেকট্রন যদি একটাও থাকে, সেটা কিন্তু আর ডায়া থাকবে না, সেটা হয়ে যাবে প্যারা। তার মানে এটা কি প্যারাচুম্বকীয় না ডায়া চুম্বকীয়? এটা কিন্তু হয়ে যাবে প্যারাচুম্বকীয়। ডিফারেন্সটা এই জায়গায় দেখো, এর আগের বার সবগুলোই কি ছিল? সবগুলোই জোড়া 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 ছিল, এই যে 1 2 3, 3টাই জোড়া ছিল, কিন্তু এখানে একটা বিজোড় আছে, একটা বিজোড় থাকলেও প্যারা, একটা বিজোড় থাকলেও কি প্যারা। আর তোমাদেরকে বলছি ফেরো বলেও কিন্তু একটা জিনিস আছে, চৌম্বকত্ব তো 3 প্রকারের, ডায়া, প্যারা এবং ফেরো। ফেরো শুধুমাত্র
আয়রন কোবাল্ট নিকেল যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, এগুলো হচ্ছে ধাতু হিসাবে আয়রন কোবাল্ট নিকেল, এগুলোকে ফেরো। এগুলোতে তোমাদের এই যে জটিল যৌগ যেগুলো থাকবে এর মধ্যে তোমার অপশন থাকবে ডায়া নাকি প্যারা, আর ফেরোটা আয়রন কোবাল্ট নিকেল যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, ওটা ধাতু হিসাবে, ঠিক আছে। এগুলোতে কিন্তু ডায়া আর প্যারাই বলবা, প্যারারই উচ্চ ধাপ হচ্ছে ফেরো, সেটা বা সেটা বিষয় হচ্ছে তোমার ধাতুর ক্ষেত্রে আয়রন কোবাল্ট নিকেল। আচ্ছা, তাহলে এটা প্যারা চুম্বকত্ব প্রদর্শন করবে। ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? মিউ সমান √ওভার n ইন্টু n+2, তাই না? n এর মান কত? n এর মান এখানে 1, তাহলে √ওভার 1 ইন্টু 1+2 মানে 3, তাহলে √3 মানে 1.732 নাকি এরকম কিছু একটা হইতে পারে বোর ম্যাগনেটন। পারবা? ক্লিয়ার? ঠিক আছে, তো এখন খেয়াল করো, তাহলে আমরা এক এক করে এখন তো দ্রুত আমরা করে ফেলতে পারবো নাকি? তাহলে কি কি কাজগুলো করছি, এই জিনিসগুলো আমরা যদি বারবার করে একই জিনিস করি তাহলে আমাদের কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো খেয়াল করো, এখানে আছে নিকেল, এখানে আছে কার্বনিল। আমরা জানি কার্বনিলের জারণ সংখ্যা কত? 0। তাহলে নিকেলের জারণ সংখ্যা এখানে কত হবে? এর যদি 0 ইন্টু 4 মানে 0, তার নিকেলেরও জারণ সংখ্যা কিন্তু 0। এটা কিন্তু ভর্তি পরীক্ষাতেও আসে, নিকেলের এখানে জারণ সংখ্যা কত? অ্যান্সার, এটা কিন্তু নিকেলের জারণ সংখ্যা কিন্তু 0। তাহলে ইলেকট্রন বিন্যাস কি করলে কি হবে? আর্গনের পরে নিকেলের হচ্ছে 28, তাহলে আর্গনের পরে 3d আর 4s, তাহলে 2 আর 8, তাই না? এইবার বলো, এইবার আমাকে বলো যে আমাদের ইলেকট্রন চাপাবে কি চাপাবে না? 3d আমাদেরকে একটু বলবা যে ইলেকট্রন চাপাবে কি চাপাবে না? এটা উইক ফিল্ড নাকি স্ট্রং ফিল্ড? এটা তো স্ট্রং ফিল্ড নাকি? এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে অনেক স্ট্রং, এই যে অনেক স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মানে চাপাই দিবে। উইক ফিল্ড মনে রাখার কথা বলছি যে ওই যে ফ্লোরোক্লোরোব্রোমো আয়োডো তার সাথে H2, এগুলো হচ্ছে উইক ফিল্ড, আর বাকি এগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড, যে CO, CN, NH3, EN, এগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো চাপাই দিবে। এখানে কয়টাকে চাপাবে? এখানে কয়টা ইলেকট্রন আছে খেয়াল করো তো, 8 আর 2 এ 10টা ইলেকট্রন আছে না? তো 10টা ইলেকট্রনকে যদি চাপাই দেয়, তাহলে 10টা ইলেকট্রনকে চাপাই দিলে যাই বলো না কেন, 10টা ইলেকট্রন তো পাঁচটার মধ্যে, এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এরপরে হচ্ছে 4p, তাই না? 3d 4s 4p এরকম। তাহলে ইলেকট্রন যদি চাপাই দেয় 8 আর 2 এ 10টাকে চাপাইলে 3d এ তো 10টা হয়ে গেল। এইবার তোমার কি করবা? তোমার কয়টা লিগ্যান্ড আছে? 4টা লিগ্যান্ড। মনোডেন্টের লিগ্যান্ড 4টা, 4 জোড়া ইলেকট্রন দিবে, 4 জোড়া এখানে দিয়ে দিব। তাহলে প্রথম জোড়া এখানে, তারপরের জোড়া কি, তারপরে 3 জোড়া এখানে। তাহলে প্রথমটা এসে প্রবেশ করছে, পরের 3টা কোথায়? পিতে। পরের 3টা কোথায় প্রবেশ করছে বলো? পরের 3টা পিতে প্রবেশ করছে, তাহলে sp3। তাহলে sp3 এর সংকরায়ন কি হচ্ছে বলো? এই সংকরায়ন হয়ে যাচ্ছে sp3, প্রথমটা এসে তারপরে 3টা পিতে। দেখো এই 10টা কিন্তু চাপাই দিছে কেন? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি চাপাই দেয় না? 10টাকে চাপাই দিছে 5টার মধ্যে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 শেষ। তারপরে এসে প্রবেশ করবে, এই যে 4টা লিগ্যান্ড, 4টা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? sp3 সংকরায়ন। আকৃতি কি হবে? sp3 হইলে চতুস্তলকীয় হয়। আমরা জানি sp3 হইলে কি হয়? চতুস্তলকীয় হয়। মনে আছে? মুখস্থ করছো? মানে 4টা হইলে sp3 হইতে পারতো, sp2d dsp2 হইতে পারতো। তার মধ্যে sp3 হইছে চতুস্তলকীয়, sp2d বা dsp2 হইলে সমতলীয় বর্গাকার। মনে আছে? এটা যেহেতু sp3 হইছে তাহলে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল শেপ। শূন্যবের সংখ্যা কত? মনোডেন্টের লিগ্যান্ড 4টা আছে, শূন্যবের সংখ্যা 4। শূন্যবের সংখ্যা 4। কোনো মুক্ত যে লোন পেয়ার কি বলে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে না? নাই। তার মানে এটা হচ্ছে ডায়াচুম্বকীয়। ডায়াচুম্বকীয় হলে ম্যাগনেটিক মোমেন্ট কত? 0। পারবা? ক্লিয়ার? বুঝছ? পারবা সবাই? আসো, এবার আসো, NiCl4 2-, NiCl4 2-। ওকে, এখন দেখো Ni, তার মানে এইখানে যে আছে -1 ইন্টু 4, -1 ইন্টু 4 মানে কি? -4, পুরাটা মিলে -2 হইতে হবে। তাহলে নিকেলের কত হইতে হবে? 2 + 2,
+2 -4 মিলে -2 হয়, তাই না? এইভাবে করে হিসাব করতে পারো, অথবা এক্স দিয়ে হিসাব করতে পারো। তারপরে এখানে নিকেলের জারণ সংখ্যা হচ্ছে +2, তাহলে +2 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা জানি আর্গনের পরে 3d আর 4s আমাদের নর্মালি হওয়ার কথা 2 আর 8, কারণ 28, তাহলে যেহেতু 2+, তার মানে এটা 0 হবে, এটা 8 হবে। এখন বলো এটা কি চাপাই দিবে কি দিবে না? হুম হুম এগুলো চাপাই দিবে কি দিবে না বলো? চাপাবে কি চাপাবে না? অ্যান্সার হচ্ছে যেহেতু দুর্বল লিগ্যান্ড, এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, চাপাবে না। তাহলে আমরা আগে এখানে 3dটা লিখে ফেলি, 1 2 3 4, এটা হচ্ছে 3d, 4s 4p, তাই না? এটা 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 কি? এটা এরকম। তাহলে আমাদের মোট আছে কয়টা? 8টা। 8টাকে কিভাবে? হুন্ডের নীতি। আর উইক ফিল্ড লিগ্যান্ড হইলে হুন্ডের নীতি কিভাবে? 1টা 2টা 3টা 4টা 5টা, সব বিজোড় বিজোড়, তারপরে জোড়া, তারপরে 6 7 8। ঠিক আছে, বুঝছো? যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড হইলে হুন্ডের মতো করে 1 1 1, তারপরে আর যদি স্ট্রং ফিল্ড হইতো 4টার মধ্যে 8টা দিয়ে দিলাম। ওকে, এখন দেখো আমাদের লিগ্যান্ড আছে 4টা, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এটা প্রথমটা এসে পরের 3টা পিতে, তার মানে এটাও sp3 সংকরায়ন, এটাও sp3 সংকরায়ন। এটারও আকৃতি চতুস্থলকীয়, sp3 হলে চতুস্থলকীয়, ওটা লিখেই দিছিলাম। এটা সন্নিবেশ সংখ্যা, এটারও 4, কিন্তু এটা চৌম্বকত্ব কি আগের মতো ডায়া? এর আগের বার দেখো সব কিন্তু জোড়া জোড়া ছিল, এবার কি সব জোড়া জোড়া না? এবার কিন্তু সব জোড়া জোড়া না, এই যে 2টা বিজোড় আছে, একটা বিজোড় থাকলেও প্যারা, একটা বিজোড় থাকলেও প্যারা চুম্বকীয়, একটা বিজোড় থাকলেও প্যারা, বুঝছো? একটা বিজোড় থাকলেও প্যারা চুম্বকীয়। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? মিউ ইন্টু মিউ ইকুয়াল √n ইন্টু n+2। কয়টা আছে বিজোড় ইলেকট্রন? 2টা, তাহলে √2 ইন্টু 4, তার মানে √6 হবে। √6 মানে কত? 2.45 বোর ম্যাগনেটন। ঠিক আছে, পারবা? ও সরি, √8 তো, √6 কেন দিলাম? 4 2 4 2 তো 8, সেটাই হিসাব করতেছিলাম। 2.828 বোর ম্যাগনেটন। হ্যাঁ ঠিক আছে, 4 2 8। এখন দেখো, পারবা? এরপরে একটা জিনিস একটু আমি তোমাদেরকে একটু এখন একটা কথা আমি বলি তোমাদেরকে, এখানে যে আমি লিখে দিছি, দেখো যে এই জিনিসগুলো যে আমি লিখে দিছি, ধরো 6টা হইলে d2sp3 হবে বা sp3d2 হবে, এগুলোই হচ্ছে একটা যৌগের সবচেয়ে স্টেবল সংকরায়ন। মানে তোমার যদি এইটা বাদ দিয়ে মনে করো যে কখনো যদি এরকম আসে, ধরো মনে করো ডিতে একটা sp3, আবার ডি পরে আরেকটা গেল, এই ধরনের সংকরায়ন কিন্তু স্টেবল না। তাহলে তোমাকে আলটিমেটলি এই রকমের স্টেবল সংকরায়নের মধ্যেই যাইতে হবে। এটা মানে কি? এটা তুমি একটু পরে বুঝবা যে এটা মানে আসলে আমি কি বলতেছি। যদি তুমি কখনো ঝামেলার মধ্যে পড়ো যে আরে ডি আগে একটা পরে 2টা, অথবা তোমার এমন একটা সংখ্যা আসলো d3sp, এটা কোনো স্টেবল সংখ্যায়ন না। স্টেবল সংখ্যায়ন হচ্ছে এগুলোই তোমাকে করতে হবে। এটা জিনিস মাথায় রাখো, এগুলো জিনিস মাথায় রাখো, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো, বুঝছো? ওকে, পারবা? আচ্ছা, আমরা এইবার একটু খেয়াল করি যে এইবার আমাদের যেই জিনিসটা আসছে সেটা হচ্ছে কোবাল্ট। এখানে আছে অ্যামিন, অ্যামিনের জারণ সংখ্যা হচ্ছে 0, এটার হচ্ছে -1 × 3 মানে -3, তার মানে কোবাল্টের অবশ্যই +3 হবে এখানে। তার মানে কোবাল্ট 3+ তুমি আগে ইলেকট্রন বিন্যাস করবা, কোবাল্ট 3+, কোবাল্ট তো 27 হলে তোমার হওয়ার কথা এরকম 3d আর 4s,
27 হলে 2 আর 7 হওয়ার কথা, 2 আর 7, তাহলে 3টা বাদ গেলে এখান থেকে 2টা যাবে, এখান থেকে একটা যাবে, তার মানে এটা হয়ে যাবে 0 আর এখানে হয়ে যাবে 6, তাই না? এরকম। তো এখন খেয়াল করো, এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো 3d 4s 4p এরকম, বলো অ্যামিন এটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই না? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে 6টা যে আছে, 6টার জন্য তোমার কি এই 6টা যে তোমার ইলেকট্রন আছে, তাহলে 6টা কি হুন্ডের নীতি মানবে কি মানবে না? মানবে না, কারণ স্ট্রং ফিল্ড হলে চাপাই দিবে। 6টাকে তুমি 3টার মধ্যে 6টা দিয়ে দিবা স্ট্রং ফিল্ডের প্রভাবে। স্ট্রং ফিল্ড হলে কি চাপাই দিবে? চাপাই দিলে কি হবে? চাপাই দিলে তোমার তোমার এই যে 3টার মধ্যেই 6টা চলে যাবে। আচ্ছা, এখন দেখো খেয়াল করে, এইবার আমাদের 6টা লিগ্যান্ড যে আছে, এই 6টা লিগ্যান্ডের 6 জোড়া ইলেকট্রন তোমার এই যে 1 2 3 4 5 6, তার প্রথমটা ডিতে 2টা, তারপরে এসে একটা, পিতে 3টা, তার মানে D2sp3 সংকরায়ন হবে। তাহলে এরও সংকরায়ন হচ্ছে D2, এর সংকরায়ন কি হচ্ছে D2sp3 সংকরায়ন। এটার আকৃতি কি? অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। সন্নিবেশ সংখ্যা কত? 6টা তোমার মনোডেন্টেড লিগ্যান্ড আছে, তাহলে 6 জোড়া ইলেকট্রন করবে। বিজোড় আছে না, মানে সবগুলা পেয়ার্ড, আনপেয়ার্ড নাই, তার মানে এটা ডায়া হলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? 0। পারবা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন খেয়াল করো, যে এইবার দেখো নিকেল, এর জারণ সংখ্যা কত? 0, এই অ্যামিনের 0, এটার -1 × 2 মানে -2, তাহলে নিকেলের হইতে হবে +2, তাহলে তোমার হয়ে যাবে। তাহলে নিকেলের কত আসতেছে? নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস করলে আমার আর্গনের পরে যেহেতু 28, 3d আর 4s, এটা 2 আর 8 হওয়ার কথা, 2 আর 8 এর জায়গায় আমাদের কি হবে? আমাদের হবে, যেহেতু 2+ আছে, এটা 0 হয়ে যাবে, এটা তো 8 থাকবেই। তারপরে তুমি কি করবা? তোমার এই যে 3d 4s তারপরে 4p, তাহলে 3d 4s এবং হচ্ছে 4p, 3d তে 1 2 3 4, দেখো 3d তে আছে 8টা, চাপাবে কি চাপাবে না? চাপাবে না। এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড? তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড চাপাই দিবে, চাপাইলো। যদি চাপায় তাহলে বলো তো 8টার মধ্যে কয়টা আসবে? 4টার মধ্যে আসবে। দেখো 4টার মধ্যে আসবে, আসলো না? এইবার 6টা লিগ্যান্ডকে তুমি যে দিবা 1 2 3 4 5, 6 নাম্বার লিগ্যান্ড কি ডিতে আবার যাবে? 6 নাম্বার লিগ্যান্ড এখানে আবার যাবে, তাহলে এখানে তো আরেকটা আমাকে ডি আঁকতে হবে, 4d আঁকতে হবে। 4d যদি করি তাহলে 4d তে আরেকটা যাবে। দেখো এই যে 4d তে আরেকটা গেল, এই যে আরেকটা গেল, এটা হচ্ছে 4d। এইবার দেখো তো এটা সংকরায়ন কি হলো? প্রথমটাতে ডি, তারপরে এস, তারপরে p3, আবার ডি। বলো তো ভেজাল আছে কি নাই? বলো তো ভেজাল আছে কি নাই? এই ভেজাল আছে কি না? বলো ভেজাল আছে কি না? ভেজাল আছে কি না? ভেজাল আছে না? এই যে দেখো চাপাই দিলে কি এখানে, তাহলে ডিতে প্রথমটা, আমার তো লাগবে 6টা, তাহলে প্রথমে 1টা 2টা, ডিতে একটা ফাঁকা, তারপরে এসে একটা, 1 1 2 2 আর 3 5, আর একটা মিলে 6টা, ভেজাল হয়ে গেল না? এই যে আমি এই কথাটাই বলছিলাম যে এইরকম কোনো স্টেবল সংকরায়ন নাই, তাহলে তোমাকে এইটা কখনো বানানো যাবে না, এই জিনিসটা বানানো যাবে না। তো সেই জন্য এই স্ট্রাকচার কখনো ফর্ম করে না। এই স্ট্রাকচার যদি ফর্ম না করে তাহলে কি করতে হবে? নিকেলের ক্ষেত্রে, যদি নিকেল 2+ এর ক্ষেত্রে যদি অ্যামোনিয়া যদি কখনো যৌগ গঠন করেও, তাহলে সে তখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসাবে আর কাজ করতে পারে না, তখন সে উইক ফিল্ড লিগ্যান্ড মানে হাই স্পিন কমপ্লেক্স তৈরি করে। কথাটা কি বুঝছো?
হাই স্পিন কমপ্লেক্সটা তৈরি করে। এর এর কথার অর্থ এ আর চাপাবে না, চাপাইলে ভেজাল হয়ে যাচ্ছে। তাই অনেকেই আমরা এইভাবে করে মুখস্থ করি। নিকেলের ক্ষেত্রে, নিকেল 2+ ক্ষেত্রে যেহেতু নিকেলের সাথে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলতে শুধুমাত্র অ্যামোনিয়ারই যৌগ, মানে ওই 6 সন্নিবেশ সংখ্যার শুধু অ্যামোনিয়ারই যৌগ আছে, এইখানে এটা উইক ফিল্ড লিগ্যান্ডের মতো করে কাজ করে। কারণ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দিলে সেটা কিন্তু কোনো স্টেবল কোনো সংকরায়ন আসতেছে না। তাই এটা কি করব আমরা, তাই আমরা যেটা করব, এই ভেজালটা দূর করার জন্য এইখানে আমরা এটাকে মনে রাখবো যে এইটা যদি আমরা দেই তাহলে তো ভেজাল হয়ে যাচ্ছে। তুমি কিন্তু এটা কিন্তু মনে রাখা খুবই সহজ, যে তুমি তো জানো যে ডি আগে আবার ডি পরে এরকম তো কিছু নাই। হ্যাঁ, তোমার হয় D2sp3 হইতে হবে, অথবা অথবা sp3d2 হইতে হবে। এগুলো আগেও একটা ডি পরেও একটা ডি, এরকম কোনো স্টেবল কিছু নাই। তাহলে কি হবে, এটাকে তুমি উইক ফিল্ড লিগ্যান্ডের মতো তুমি কি জাস্ট হুন্ডের নীতি করে দিয়ে দিবা। তাহলে ডি অরবিটাল ফুলফিল। এখন 6 জোড়া ইলেকট্রন যে আছে, 1 জোড়া 2 3 4 5 6 জোড়া, তাহলে তুমি এই 6 জোড়া এখানে তুমি দিয়ে দিবা। তাহলে প্রথমটা কোথায় আছে, প্রথমটা আছে এসে, পিতে আছে 3টা, ডিতে আছে 2টা, তার মানে এ সংকরায়ন হচ্ছে sp3d2। যদিও কি বলতো, যদিও অ্যামোনিয়া হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অ্যামোনিয়া একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দিলে তোমার স্টেবল কোনো সংকরায়ন তৈরি হচ্ছে না, স্টেবল কোনো সংকরায়ন তৈরি হচ্ছে না। তাই এখানে উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করে, উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করে, বুঝছো? তাহলে আমাদের কি হলো, আকৃতি কি, আকৃতি আগের মতোই অষ্টতলকীয়, অক্টাহেড্রাল, সন্নিবেশ সংখ্যা কত 6, চৌম্বকত্ব কত, চৌম্বকত্ব প্যারা, যেহেতু আমাদের ইয়ে আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট কত, √μ ইন্টু মিউ সমান √n ইন্টু n+2, তার মানে √2 ইন্টু 2+2 মানে হচ্ছে 4, √8 মানে কত ছিল 2.82 নাকি বোর ম্যাগনেটন। পারবা? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমার আরেকটা ক্ষেত্রেও দেখাই, দেখো তোমার ক্রোমিয়াম, তুমি দেখো ক্রোমিয়াম আছে, তারপরে কি আছে, NH3 আছে না, ক্রোমিয়াম আছে, NH3 আছে। এখন খেয়াল করে দেখো, আমাদের NH3 যে আছে এইটার এখানে আগে জারণ সংখ্যাটা বের করি, এটা হচ্ছে 0, এটা -1 × 3 মানে -3, তার মানে ক্রোমিয়ামের হবে +3। তাহলে এখানে দিব Cr3+ মানে 24। আমাদের নর্মালি কি ছিল বলো, নর্মালি আর্গনের পরে কি ছিল, যেহেতু 24, আমরা জানি ক্রোমিয়ামের তো জিনিস মুখস্থই আছে, তুমি 3d5 4s1, তারপরে 3+ মানে এখান থেকে একটা চলে যাবে 0 হবে, এইখান থেকে আবার কি আরো 2টা যাবে, তার মানে 3d3 4s0 হবে, তাই না, এরকম হবে। এখন দেখো খেয়াল করে বলো, অ্যামোনিয়া কি স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, বলো অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড, বলো দেখি, অ্যামোনিয়াটা স্ট্রং ফিল্ড নাকি উইক ফিল্ড? আমরা সবাই জানি অ্যামোনিয়াটা তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই না? তাহলে এখন তোমার চাপাই দিবে কি দিবে না, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড চাপাই কি চাপায় না, চাপায়। তো আমরা কি করব, এখানে কয়টা ইলেকট্রন আছে, 3টাকে তুমি যদি চাপাই দাও তাহলে 2টা একটা এই জায়গায়, তাহলে ডিতে কয়টা ফাঁকা হইলো বলো তো, D3, ডিতে 3টা ফাঁকা, তাহলে D3 হইলো, 3টা ডিতে যাবে, দেখো ভালো করে বুঝো, এখানে 3টা ডিতে গেল 6টার মধ্যে, একটা এসে, তার পিতে 4টা চলে গেল, পিতে 2টা, বলো তো D3sp2 এরকম কি কোনো সংকরায়ন আছে? এটা কি আমি তোমাদেরকে শিখাইছি, D3sp2 বলে কি কোনো সংকরায়ন আছে? D3sp2 সংকরায়ন আছে? আমি তোমাদেরকে বললামই তো যে স্টেবল সংকরায়ন এইগুলো, স্টেবল সংকরায়ন, এইটা মনে রাখতে বললাম না। দেখো তোমার যদি 6টা যদি হয় তাহলে sp3d2 বা D2sp3, কিন্তু D3sp2 এটা কি কোনো সংকরায়ন হইলো? এটা কোনো সংকরায়ন হলো না। একই কথা, ওই একই কারণে এটাও আসলে তোমার এইভাবে করে হবে না, এটা চাপাচাপি করতে পারবে না, যদিও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কোনো চাপাচাপি করতে পারবে না, চাপাচাপি করার সুযোগ হবে না, বুঝলা কি বুঝলা না? চাপাচাপি করার কোনো সুযোগ হবে না, চাপাচাপি করার কোনো সুযোগ হবে না। তাহলে কি হবে দেখো, খেয়াল করে দেখো, তাহলে তোমার, কারণ চাপাইলে কি হচ্ছে, চাপাইলে তোমার ওই টাইপের সংকরায়ন তৈরি হচ্ছে, যেই সংকরায়নের অস্তিত্ব নাই, স্টেবল, ওগুলো সংকরায়ন না। তাহলে আমরা করব কি, যে একে যে 3টা আছে, এই হুন্ডের নীতির মতো করে
জাস্ট তিনটাকে তিন ভাবে করে দিব, কোনো চাপাচাপি করবো না, কারণ চাপাইলে দেখা যাচ্ছে D3sp2 হচ্ছে, ওরকম কোনো সংকরায়ন পাচ্ছি না, যদিও এটা কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই না? তারপর চাপাবো না। তাহলে কি করব, জাস্ট উইক ফিল্ড লিগ্যান্ডের মতো চাপাবো না। না চাপাই এখন আমরা কি করব, এর কয়টা লিগ্যান্ড আছে? 6টা। প্রথম এক জোড়া 2 3 4 5 6, তাহলে ডিতে 2টা দিছি, এসে একটা, পিতে 3টা, তাহলে D2sp3 সংকরায়ন হবে। সংকরায়ন হবে কি D2sp3। D2sp3 আকৃতি কি হবে? অষ্টতলকীয়। আকৃতি হবে অষ্টতলকীয়। শনিবের সংখ্যা কত? 6। চম্বকত্ব তো প্যারা, যেহেতু বিজোড় ইলেকট্রন আছে। ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? √n × n+2, তার মানে √, তিনটা আছে, 3 × 3 + 2 মানে 3 × 5, √15। বুঝছো? ক্লিয়ার? এটা বোর ম্যাগনেটন, এত বোর ম্যাগনেটন। বুঝছো? তাহলে এইভাবে করে করতে হয়, এইভাবে করে তোমার করতে হয়। তো আমি তোমাদেরকে যা করাইলাম মোটামুটি তোমাদের সংকরায়ন পুরো ক্লিয়ার না? সংকরায়ন পুরো ক্লিয়ার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সংকরায়নটা এখনো করাই নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট সংকরায়ন, যেই সংকরায়নের কোনো নিয়ম নাই, যেই সংকরায়নের কোনো নিয়ম নাই, সেটা হচ্ছে টেট্রামিন কপার আয়ন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, টেট্রামিন কপার আয়ন। তো দেখো টেট্রামিন কপার আয়ন এটা কেন ইম্পর্টেন্ট, এর কোনো নিয়ম নাই কেন? তুমি দেখো টেট্রামিন কপার সালফেট যদি তুমি করো, তাহলে এটার জারণ সংখ্যা 0, এটার -2, তাহলে এর হবে +2, এর হবে +2, তাহলে হবে কপার 2+, কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস করলে আর্গনের পরে 3d9 হবে, কারণ 3d10 4s1, তাহলে দুইটা চলে গেলে 3d9 হবে, 3d9 4s0 এরকম হবে। নরমালি কি হওয়ার কথা? নরমালি জীবনটা অনেক সহজ ছিল। হ্যাঁ, আমরা যদি ভোলা ভালা যদি থাকি, জীবনটা অনেক সহজ, তাহলে জিনিসটা এরকম 3d 4s 4p। তো কি হওয়ার কথা, যে ডি অরবিটাল 9টা আছে, ডি অরবিটালে 9টা আছে, এরকম 9টা, 4টা লিগ্যান্ড আছে, তো এখানে তো দেওয়ার অপশন নাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তাহলে প্রথমটা এসে, পরের 3টা পিতে, তার মানে sp3। আর sp3 সংকরায়ন হইলে আমাদের আকৃতি হবে চতুস্তলকীয়। জীবন এতটাই সহজ ছিল যে টেট্রাহেড্রাল এটার শেপ হবে। ভেজালটা হলো কোথায় জানো? ভেজালটা হলো যে এক্স-রে রিফ্র্যাকশন করে দেখা গেছে যে বাকি যেগুলো অণু আমরা আসলে গঠন মানে দেখছি গঠনগুলো এক্স-রে রিফ্র্যাকশন করে, সেগুলোর অণুর গঠন ঠিকই আছে, এগুলোর অণুর গঠন আমরা যেটা বের করতে চাচ্ছিলাম সেটাই, কিন্তু এইটার ক্ষেত্রে দেখতে পাই যে আমরা বের করছি চতুস্তলকে, কিন্তু এক্স-রে রিফ্র্যাকশন করে দেখা গেছে এর আকৃতি আসলে সমতলীয় বর্গাকার, এর প্রকৃত আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার। তাহলে কি হলো? তাহলে আমরা বের করলাম কি? চতুস্তলকীয়। আসলে প্রকৃত 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 আকৃতি কি বলো? এর প্রকৃত আকৃতি কি? এর প্রকৃত আকৃতি এক্স-রে রিফ্র্যাকশন করে দেখা গেছে সমতলীয় বর্গাকার। তাহলে সমতলীয় বর্গাকার যদি স্ট্রাকচার হয়, তাহলে sp3 সংকরায়ন সম্ভব না, কারণ sp3 হইলে তো চতুস্তলকীয় হবে। সমতলীয় বর্গাকার হইলে কি সম্ভব বলো? এই সমতলীয় বর্গাকার হইলে কি সম্ভব বলো দেখি? সমতলীয় বর্গাকার হইলে তোমার দুইটা জিনিস সম্ভব, হয় sp2d বা dsp2। এইটা সমতলীয় বর্গাকার হইলে এই দুইটা সম্ভব, তাই না? এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, তাছাড়া তো অপশন নেই। আমরা তো এক্স-রে রিফ্র্যাকশন করে দেখছি যে এর আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার। তাহলে তোমার কাছে সম্ভাবনা আছে দুইটা, একটা সম্ভাবনা হচ্ছে dsp2, আর একটা সম্ভাবনা হচ্ছে sp2d। এই দুইটা ছাড়া সম্ভাবনা নাই। তার মানে এর প্রকৃতীয় আকৃতি এটা আসলে হবে না, এর চতুস্তলকীয় এটা সম্ভব না, এর আকৃতি যে চতুস্তলকীয় এটা আসলে সঠিক, চতুস্তলকীয় যে আকৃতিটা আমরা বের করছি এটা সঠিক না। তাহলে আকৃতি কি? সমতলীয় বর্গাকার। তাহলে সংকরায়ন কি হবে? sp3 হবে আর না sp2d বা dsp2, এই দুটোর মধ্যে একটা। আচ্ছা, দুইটা সম্ভাবনা আমাদের দাঁড় হয়েছে। তাহলে প্রথম সম্ভাবনা নিয়ে আমরা যদি কাজ করি, মানে এই দুইটার মধ্যেই তো হবে, তাই না? প্রথম সম্ভাবনা নিয়ে যদি আমরা কাজ করি, প্রথম সম্ভাবনায় আমরা বললাম যে dsp2 কিভাবে করে আসে। dsp2 যেভাবে করে আসে সেটা হলো এরকম, যে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি। দেখো, এটা 3d অরবিটাল,
4s, এটা হচ্ছে 4p, 4s, এটা হচ্ছে 4p, এটা 3d অরবিটাল। তাহলে প্রথম সম্ভাবনাটা নিয়ে যদি আমরা কাজ করি যে এই d অরবিটালে আমাদের যে 9টা ছিল, এই 9টার মধ্যে 8টা তো জোড়া জোড়াই ছিল, এমনই একটা মোটামুটি সবল লিগ্যান্ড। তা সবল লিগ্যান্ডের প্রভাবে এই একটা যে ইলেকট্রন আছে এটাকেও সরাই দিছে, সরাই দিয়ে লিগ্যান্ডের ইলেকট্রনগুলো এখানে প্রবেশ করা শুরু করছে। এই যে লিগ্যান্ডের ইলেকট্রনগুলো প্রথম জোড়া এখানে, এটা কে? অ্যামোনিয়ার লিগ্যান্ডের ইলেকট্রনগুলো, ওই যে একটা করে যে দেয়, যেহেতু অ্যামোনিয়া আছে 4টা, তাহলে 4টা অ্যামোনিয়ার লিগ্যান্ড 4 জোড়া ইলেকট্রন দিয়ে দিচ্ছে। এই যে এরকম লিগ্যান্ডগুলোই তো ইলেকট্রন দিচ্ছিল নাকি? এই যে এগুলো তো লিগ্যান্ডের ইলেকট্রন, এখানেও তো অ্যামোনিয়াই দিচ্ছিল নাকি? জাস্ট লিখি নাই, এগুলো তো সব অ্যামোনিয়ারই, এটা তো বুঝছো নাকি? এগুলো তো লিগ্যান্ডের ইলেকট্রনগুলা যে সন্নিবেশ বন্ধন গঠন করছে সেই ইলেকট্রনগুলা, তো সেই জিনিসটাই এখানেও মনে করো দিয়েছে। আর এখানে যে বিজোড় ইলেকট্রনটা আছে সেই বিজোড় ইলেকট্রনটা পরে চলে গেছে, বিজোড় ইলেকট্রনটা পরে চলে গেছে। তাহলে কি হলো? এই যে প্রথমটা ডিতে, তারপর একটা এস, তারপরে দুইটা পিতে, তাহলে DsP2 সংকরায়ন। এটা হচ্ছে প্রথম সম্ভাবনা। কিন্তু এই প্রথম সম্ভাবনার সমস্যাটা কোথায়? প্রথম সম্ভাবনার সমস্যাটা যে জায়গায়, সেটা হলো যে এই জিনিসটার প্রবলেমটা হলো এরকম, যদি এইটা যখন যৌগ গঠন করবে, তুমি দেখো কপার 2+ একটা ইলেকট্রন কোথায় চলে গেছে? সংকরিত অরবিটালের পরে। তো এই ইলেকট্রন তো খুবই সহজে আয়নিত হয়ে যাবে। তো অলরেডি এটা কপার 2+ আছে, আবার যদি একটা ইলেকট্রন আয়নিত হয় তাহলে কপার 3+, এই একটা ইলেকট্রন চলে গেলে কি কপার 3+ হয়ে যাবে না? কিন্তু মানে কপার 3+ প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আইআর করেও কোনো কপার 3+ কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কপার 2+ অস্তিত্ব আছে, 1+ আছে, কিন্তু কপার 3+ কোনো অস্তিত্ব নাই। কিন্তু এই সংকরায়ন যদি সঠিক হয় তাহলে কপার 3+ এক্সিস্ট করার কথা, কিন্তু কপার 3+কে পাওয়া যায় না। তা কপার 3+ যদি পাওয়া না যায় তাহলে এই সংকরায়নের এই সম্ভাবনাটা ভুল হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলবো যে প্রথম সম্ভাবনা সঠিক নয়। কেন প্রথম সম্ভাবনা সঠিক নয়? কারণ আমরা যদি DsP2 যদি করি তাহলে ওই যে সংকরিত অরবিটাল যেটা আছে, এই যে 1 2 3 4টা যে সংকরিত অরবিটাল আছে, তারপরে ওই ইলেকট্রনটা চলে যায়, আর এইটা কোনো দ্রবণে সহজেই ইলেকট্রনটা আয়নিত হয়ে যাবে। আয়নিত হয়ে গেলে কপার 2+টা কপার 3+ হয়ে যাবে, কিন্তু কপার 3+ তো পাওয়া যায় না। মানে এটা হচ্ছে না, কারণ এটা যদি হইতো তাহলে কপার 3+ পাওয়া যেত। তাহলে আসলে কি হচ্ছে? তাহলে দ্বিতীয় সম্ভাবনা কি আছে? দ্বিতীয় সম্ভাবনা যেটা, সেটাকে আমরা রাখি যে দ্বিতীয় সম্ভাবনা যেটা আমরা বলি যে আর একটাই অপশন আছে, সেই অপশনটা হলো sp2d। এবং sp2d এর ক্ষেত্রে আমাদের সংকরায়নটা যেটা হয়, মানে যেটা যেভাবে করে আমরা আসলে দিচ্ছি সেটা এরকম, হ্যাঁ, থামো একটু ওয়েট, আরে ওকে, ঠিক আছে। দেখো তাহলে আমাদের যেটা আমরা যেটা করব সেটা হলো এরকম যে তোমার ইলেকট্রন বিনা যা ছিল তাই, এই 9টাই আছে। তাহলে প্রথমে এসে একটা, পিতে 2টা, পি এর একটা ফাঁকা রেখে ডিতে একটা, এইটা আসলে DsP2d এবং এর প্রকৃত আকৃতি হচ্ছে সমতুল্য বর্গাকার। এটা আসলে আমাদের মেইন যে স্ট্রাকচার সেটা হচ্ছে সমতুল্য বর্গাকার। এই অনুযায়ী এটা সংকরায়ন হচ্ছে sp2d। কারণ DsP2 করলে যেই সমস্যাটা, সেই সমস্যা এখানে সমাধান হয়ে যায়। এটা pz অরবিটালের জায়গায় এটা নিয়ে অনেক মতবাদ আছে যে কিভাবে করে যে p কে ফাঁকা রেখে d অরবিটালে আসে। তো সেটা তোমাদের সিলেবাসের মধ্যে নাই, এটুকু জানলেই হবে যে p কে ফাঁকা রেখে তোমার d অরবিটালে এটা প্রবেশ করছে, সেই জন্য sp2d হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের সংকরায়নের বিষয়। তো আমি মনে করি
যে তোমাদের এই সংকরায়নটা আমি যেভাবে করে পড়ালাম এটা যদি পুরাটা ভালো করে যদি একবার দেখো, ভালো করে যদি করো, তুমি সংকরায়নের বস হয়ে যাবে। তো পলিডেন্টেড লিগ্যান্ড নিয়ে একটা কথা আমি আগে একটা ক্লাসে বলেছিলাম, ওই জিনিসটা একটু আমি তোমাদেরকে বলে রাখি। এই পলিডেন্টেড লিগ্যান্ডগুলো কিন্তু কিলেট গঠন করে। এই মনে করো ইথিলিন ডাইয়ামিন পড়ছো না, ইথিলিন ডাইয়ামিন, মনে করো Fe2+ সাথে ইথিলিন ডাইয়ামিন আছে। ইথিলিন ডাইয়ামিন জিনিসটা কি, যে NH2 CH2 CH2 NH2 ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন ডাইয়ামিনের এটা একটা দ্বিদন্তী, ডেন্টিসিটি 2, মানে এটা দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করে। এই যে দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করলো, মনে করো এই পাশে একটা ইথিলিন ডাইয়ামিন আছে, এই পাশে একটা ইথিলিন ডাইয়ামিন আছে, এই পাশে আরেকটা ইথিলিন ডাইয়ামিন মনে করো আছে। দুইটা ইথিলিন ডাইয়ামিনকে দেখো তো, এই স্ট্রাকচারটা কীরকম স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা এরকম আসে না, এরকম একটা স্ট্রাকচার আসে। এটা অনেকটা রিং স্ট্রাকচার না, এটা অনেকটা রিং স্ট্রাকচার। তো এইরকম করে এই যেটা পলিডেন্টেড লিগ্যান্ডগুলা এরকম রিং স্ট্রাকচার তৈরি করতে পারে, রিং স্ট্রাকচার, কাঁকড়ার মতো স্ট্রাকচার তৈরি করতে পারে। এই জন্য এগুলাকে বলে কিলেট, এগুলাকে বলে কিলেটস, কিলেট বা কিলেটস, কিলেট অথবা কিলেটস, অনেকে চিলেটস বলে, মেইন উচ্চারণ হচ্ছে কিলেটস। তো এই কিলেটস যখন গঠন করে এই যৌগগুলো অনেক বেশি স্টেবল হয়। অনেক বেশি স্টেবল হয় কেন? কারণ রিং ফর্ম করার ফলে এটা অনেক বেশি স্টেবিলিটি পায়। এটা বিভিন্ন সদস্যের রিং তৈরি করতে পারে। এই পলিডেন্টেড লিগ্যান্ডগুলো বিভিন্ন সদস্যের রিং তৈরি করতে পারে ধাতুর সাথে। তো এভাবে করে স্টেবল যৌগ তৈরি করতে পারে, এটাকে বলে কিলেটস। আর এই যারা কিলেট তৈরি করতেছে, এই মনে করো পলিডেন্টেড লিগ্যান্ডগুলো যেগুলো কিলেট তৈরি করতেছে তাদেরকে বলে কিলেটিং এজেন্ট। এগুলোকে কি বলে? কিলেটিং এজেন্ট। বুঝছো? এতটুকু মনে রাখো। তো ঠিক আছে, এইবার আমরা পড়বো। তো আমরা এখন পড়বো যে রঙিন যৌগ গঠন, মানে জটিল যৌগগুলো রঙিন হয়, অথবা আমরা এইভাবে বলতে পারি অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। এটার পিছনে কারণ কি? এটা তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে তোমাদের সিকিউ এর জন্য এই চ্যাপ্টার 3 মৌলের পর্যাবৃত্ত ধর্মের অন্যতম ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য কোশ্চেন হচ্ছে এটা, যে একটা জটিল যৌগ দিয়ে বলবে এটা কেন রঙিন। তো তোমাদের ইতিমধ্যে আমি জটিল যৌগের সংকরায়ন পড়িয়েছি, নাম পড়িয়েছি, কিভাবে করে ম্যাগনেটিজম পড়িয়েছি, সব কিছু পড়িয়েছি। তো তুমি এখন এই জটিল যৌগের এই রংটা যদি রঙিন কেন হয় এটা যদি বর্ণনা করতে পারো, তোমার কিন্তু প্রিপারেশন ডি ব্লকে একবারে স্ট্রং হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমত আমি যদি তোমাদেরকে বলি যে কোনো ডিতে মোট কয়টা অরবিটাল আছে? আমরা জানি ডিতে মোট 5টা অরবিটাল আছে, তাই না? এই 5টা অরবিটাল যে আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই অরবিটালগুলো কি শক্তি কি সমান নাকি অসমান? তোমরা সবাই বলবা এগুলো সবগুলো শক্তি সমান। হ্যাঁ, এই যে শক্তি যে সমান, এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে ডিজেনারেট অবস্থা। এটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। কিন্তু লিগ্যান্ডের প্রভাবে, এই লিগ্যান্ড যে আছে, লিগ্যান্ডের প্রভাবে এগুলোর শক্তিগুলো সমান থাকে না। তোমরা দেখো যে ডিতে যে অরবিটালগুলো আছে, ডিতে অরবিটালগুলো কি এরকম না যে ডি এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর মাঝখান বরাবর আছে, ওয়াই আর জেড এর মাঝখান বরাবর আছে, জেড আর এক্স এর মাঝখান বরাবর আছে, এগুলোই তো ডি অরবিটালগুলো। আবার দুইটা আছে যারা এক্স আর ওয়াই বরাবর আছে, আর জেড বরাবর যেটা আছে ডি জেড স্কোয়ার, এরকম অরবিটাল। অর্থাৎ অক্ষ বরাবর দুইটা, অক্ষের মাঝামাঝি বরাবর তিনটা, নন এক্সিয়াল তিনটা, এক্সিয়াল হচ্ছে দুইটা। আচ্ছা, এই যে নন এক্সিয়াল যে সেটটা, এগুলোকে বলা হয় T2G। এই সেটটাকে বলা হয় T2G সেট। এটার প্রকাশ করা হয় T2G সেট আকারে। T2G সেট যারা নন এক্সিয়াল বা অক্ষের মাঝামাঝি বরাবর যারা আছে, আর যারা অক্ষ বরাবর আছে সেটাকে বলবো আমরা হচ্ছে ইজি সেট, ইজি। বুঝছো? একটা হচ্ছে T2G আর একটা হচ্ছে ইজি, এই দুইটা সেট। তো লিগ্যান্ডের প্রভাবে আমাদের এগুলো তো সমশক্তি সম্পন্ন ছিল, লিগ্যান্ডের প্রভাবে এদের শক্তিগুলার কমা বাড়া হয়ে যায়। কারো শক্তি তুলনামূলক বেড়ে যায়, কারো শক্তি তুলনামূলক কমে যায় লিগ্যান্ডের প্রভাবে। লিগ্যান্ড যখন আসে, এদের এই বরাবর যখন আসে, যেমন তোমার কাছে আমি যদি একটা যৌগ
যৌগ বলি, আমি আমি একটা যৌগের কথা যদি বলি, ধরো আমার কাছে একটা যৌগ আছে, সেটা হচ্ছে FeCN6। আচ্ছা, জটিল যৌগ না লিখে জটিল আয়ন লিখলাম, FeCN6 4-। দেখো সিএন একটা কি, সিএন একটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। এই লিগ্যান্ডের পরিচয় আমরা দিয়েছি না, লিগ্যান্ড দেখো, উইক ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে কি থাকে, কার্বন বা নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু থাকে, যেমন NH3, তারপরে CN, CO, NO, NO2, ইথিলিন ডাইএমিন মানে EN, এগুলো হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। আর দুর্বল লিগ্যান্ড তো ওই যে হ্যালোজেনেরগুলো, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, তারপরে H2O, এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তো সবল লিগ্যান্ডগুলো কি করে, চাপায় দেয়, ইলেকট্রন চাপায় দেয়। দুর্বল লিগ্যান্ড কি করে, ইলেকট্রন চাপাতে পারে না, এগুলো আমরা জানি। আচ্ছা, আমি একটা যৌগ দিয়েছি, দেখো মানে এখানে এখানে জটিল আয়ন দিয়েছি, যে জটিল আয়নটাতে এটা একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই না? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দিয়ে আমরা দেখতেছি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দিয়েছি। ওকে, এখন দেখো এখানে প্রথমে যেই কাজটা তুমি করবা সেটা হলো এরকম, যে এই যে আয়রন যে আছে, আয়রনের আগে জারণ সংখ্যা বের করো। কিভাবে বের করবো, দেখো এখানে সায়ানোর হচ্ছে -1 × 6 মানে -6, টোটালটা মিলে -4 হতে হবে। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তাহলে Fe এর কত হইতে হবে, তুমি এক্স ধরেও করতে পারতা, তুমি নর্মালিও করতে পারো। অবশ্যই 2 - 4 মানে +2 - 6 মানে -4, তাহলে Fe এর +2 হতে হবে। Fe এর জারণ সংখ্যা হইতে হবে +2, এবং এর ইলেকট্রন বিন্যাস করলে আসবে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস যদি করো, আমরা জানি যে 26 যেহেতু, 26 যেহেতু আয়রন, তাহলে 2 আর 6 এখানে বসার কথা, কিন্তু 2+ হওয়ার ফলে এখানে 0 আর 6 আর 0ই বসবে, 3d6 4s0, তাই না? এই অবস্থায় থাকবে। এই যে ডিতে যে 6টা আছে, এই 6টার নর্মাল অবস্থা কি, আসলে 6টার অবস্থা কি ছিল, 6টাকে তুমি কিভাবে করে তোমার জিনিসটা কিরকম ছিল, যে 6টা ছিল এরকম যে সবগুলোর শক্তি সমান ছিল। মনে করো এখানে যে 1 2 3 4 5টা অরবিটালের কথা যদি আমরা বলি, আচ্ছা একটু ছোট করে দিই, 2 3 4 5টা অরবিটালের কথা যদি আমরা বলি, এগুলো সমান শক্তির ছিল, সমান শক্তির অরবিটাল ছিল, তাই না? এগুলোর সবগুলোর শক্তি ছিল সমান। তো এই যে সমান শক্তির যে অরবিটালটা ছিল, তাহলে লিগ্যান্ডের প্রভাবে এদের অবস্থা কেমন দাঁড়িয়েছে বলো। মানে প্রথমত এদের যদি 6টাকে তুমি যদি দাও যে 1 2 3 4 5 6, হুন্ডের নীতি 3d6 যেটা আছে, এখানে সবগুলো শক্তি কিন্তু সমান, নর্মাল অবস্থায় এরকম ছিল। এটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা। তো এই যে ডিজেনারেট অবস্থায় যখন ছিল, তখন এগুলোর শক্তি কিন্তু সমান ছিল। লিগ্যান্ডের প্রভাবে কি হয়, এদের শক্তিগুলা, এদের গড় শক্তিটা বৃদ্ধি পায়। লিগ্যান্ড যখন আসে, এদের গড় শক্তিটা, এই যে ওভারঅল যে শক্তিটা আছে, এই 3d6 এর যে ওভারঅল যে শক্তিটা আছে, এই ওভারঅল শক্তিটাই এখানে বেড়ে যায়। মনে করো তোমাকে আমি যদি বলি যে এই বরাবর শক্তিটাকে এই পাশে দেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই বরাবর মনে করো স্থিতিশক্তি, তাহলে যাকে আমি উপরে দিব তার শক্তি বেশি, এইখানে যেই শক্তি তার চেয়ে এর শক্তি বেশি। কথা কি বুঝতে পারতেছো, যে এর যে শক্তিটা আছে, এর শক্তির তুলনায় এর শক্তিটা বেশি, কেন? লিগ্যান্ডের প্রভাবে। কিন্তু গড় শক্তিটা যে বৃদ্ধি পাইলো, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সবার শক্তি সমান বৃদ্ধি পায় না। এখানে 2 টাইপের অরবিটাল দেখলা না, একটা অক্ষ বরাবর, একটা অক্ষের মাঝামাঝি বরাবর। যেটা অক্ষ বরাবর আছে তাদের শক্তি বেশি বৃদ্ধি পায়, মানে ইজি এর শক্তিটা বেশি বৃদ্ধি পায়, মানে গড়ে এই জায়গায়। তার মানে ইজি এর শক্তিটা উপরে থাকবে আর T2G এর শক্তিটা নিচে থাকবে। দেখো ভালো করে বোঝো, এইটাকে বলা হয়, এই যে এইটা যে শক্তির যে পার্থক্য যে তৈরি হলো, এটাকে বলি আমরা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা।
নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট, বুঝছো? আবার বলি, এখানে এখানে কিন্তু এই যে দেখো, এখানে ডি অরবিটালগুলো শক্তি সমান ছিল, কিন্তু আমাদের লিগ্যান্ডের প্রভাবে গড় শক্তি যে বৃদ্ধি পায়, গড় শক্তি সবারই মানে সবারই শক্তি সমানভাবে বৃদ্ধি পায় না। যারা এই যে ইজি, যারা অক্ষ বরাবর ছিল তাদের শক্তি বেশি বৃদ্ধি পায়, যারা অক্ষের মাঝামাঝি বরাবর ছিল তাদের শক্তি কম বৃদ্ধি পায়। মানে বৃদ্ধিটা এই গড়ের চেয়ে এদের কম থাকে, গড়ের চেয়ে এদের বেশি থাকে, দুইটা মিলে গড় শক্তি এটা থাকে। এটাকে বলে বেরি সেন্টার, এটাকে বলে বেরি সেন্টার, বুঝছো? এটা কি বুঝছো? ক্লিয়ার? এখন বলো, লিগ্যান্ড এটা কি শক্তিশালী লিগ্যান্ড না? শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে এখানে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন কি মানে এইভাবে করেই থাকবে নাকি চাপাই যাবে? সবগুলো চাপাই যাবে। কয়টা? একটাতে 2টা করে ধরবে। তাহলে শক্তিশালী লিগ্যান্ড যে লিগ্যান্ডের প্রভাবে এখানে 2 2 2 মানে এখানে হয়ে যাবে কত? 3 দুগুণে 6 আর উপরে 0, এই অবস্থা হবে। বুঝছো? ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছো? তাহলে দেখো T2G-তে 6টা ইলেকট্রন, ইজিতে কোনো ইলেকট্রন নাই। এটা ডি অরবিটালের স্প্লিটিং ঘটছে, মানে দুইটাতে আর শক্তি সমান নাই। ডি অরবিটালে সবগুলো সমান শক্তি থাকলে এখানে মানে রঙিন হইতো না, এখানে শক্তি শোষণ বা বিকিরণের বিষয় থাকতো না। যেহেতু স্প্লিটিং ঘটছে, যে ডি অরবিটাল আগে সমান শক্তির ছিল, মানে লিগ্যান্ডের প্রভাবে এদের ডি অরবিটালগুলো নন ডিজেনারেট অবস্থা, মানে যে ডি অরবিটালে শক্তি আর সমান নাই, যে কারো শক্তি কম কারো শক্তি বেশি। যারা অক্ষ বরাবর আছে তাদের শক্তি বেশি, হ্যাঁ, আর অক্ষের মাঝামাঝি বরাবর যারা আছে তাদের শক্তি কম। বুঝতে পারছো? T2G এটার শক্তি হচ্ছে কম। এখন কোনো একটা আলো যদি এই যৌগের উপরে পড়ে, তাহলে ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ আলো শোষণ করে লাফ দিয়ে কি উপরের শক্তি স্তরে যাবে? যেই শক্তিটা শোষণ করবে ডেল ই সমান হচ্ছে কি এইচ নিউ, মনে আছে? ডেল ই শক্তির পরিমাণ, ই সমান এইচ নিউ, এই পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যাবে। এই জন্য তুমি একটা পরিপূরক রং দেখতে পাবা, এই জন্য একটা তুমি পরিপূরক রং দেখতে পারবা। পরিপূরক রং মানে এটা কি? দেখো, শক্তি শোষণ করে যখন লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যায়, তখন আমি এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা তোমাকে লিখতে হবে না, এই এখন যেটা বলছি এটা একবারে ডিটেলস তোমাকে লিখতে হবে তা না, কি লিখতে হবে আমি তাও বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখো, যে এই যে শক্তি যে একটা নির্দিষ্ট শক্তি শোষণ করে, যেহেতু এখানে শক্তির একটা পার্থক্য আছে, এই শক্তির পার্থক্য যদি ডেল ই হয়, ডেল ই ইকুয়াল এইচ নিউ, এই পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে গেল। দেখো এইচ নিউ, নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা, তাহলে দেখো এর রেসপেক্টে একটা তুমি ল্যামডা পাবা না, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য একটা পাবা না। এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এই শক্তি শোষণ করলো, যেই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি সে শোষণ করবে সেই কিন্তু সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো কিন্তু তুমি দেখতে পাবা না। কেন? সে তো সেটা শোষণ করছে। এটা যদি বিকিরণ করতো তাহলে তুমি দেখতে পাইতা। যেমন ওই যে আমাদের লাইম্যান সিরিজ, বামার সিরিজে যেই ল্যামডাটা আমরা দেখতে পাই, যেটা বিকিরণ করে সেটাই আমরা দেখতে পাই, কিন্তু এটা হচ্ছে শোষণ বর্ণালী, এটা হচ্ছে শোষিত করছে। শোষণ করলে কিন্তু সেই রং দেখা যায় না, শোষণ করলে সেই রং দেখা যায় না, তার পরিপূরক রং দেখা যায়। কেন? মনে করো তোমাকে আমি বলি পরিপূরক রং বলতে কি বোঝায়। আমি সাধারণত ধরলাম যে সাদা আলো হচ্ছে 7টা আলোর সমন্বয়। দেখো 7টা আলোর সমন্বয়, তাহলে কোনো জায়গায় তুমি যদি আলো ফেলো, সাদা আলো ফেলছো, তাহলে 7টা আলো আসলে ওখানে পড়ছে, তার মধ্যে একটা আলো সে শোষণ করছে। একটা আলো মনে করো বেনি আসহ কালা, বেগুনি, আসমানি, নীল, হ্যাঁ, হলুদ, কমলা, লাল, এগুলোর মধ্যে তোমার আলো একটা শোষণ করছে, মনে করো লাল আলো শোষণ করছে। তাহলে বলো তো সাদার মধ্যে আর কয়টা বাকি থাকলো? 6টা বাকি থাকলো। লাল তো শোষণ করেই ফেলছে, তাহলে বাকি কয়টা আছে? 6টা। এই 6টা মিলে যেই রংটা তৈরি করে তাকে বলা হয় তার পরিপূরক রং। তার পরিপূরক রং মানে যেটা শোষণ করছে সেটা বাদ দিয়ে যে রংগুলো আছে সেটাকে বলে তার পরিপূরক রং। সেই পরিপূরক রংটা তুমি আসলে দেখতে পাও, সেই পরিপূরক রং দেখা যায়। বুঝতে পারছো? মানে যেটা শোষণ করে ফেললো, তাহলে বাকিগুলা মিলে যেটা তৈরি করে সেটাকে বলে তার পরিপূরক রং। সেই পরিপূরক রংগুলো তোমার আসলে দেখা যায়। সেই জন্য মানে কোন রঙের পরিপূরক রং কোনটা সেই অনুপাতে তুমি আসলে দেখতে পাবো। যেমন তোমার এই পরিপূরক রং দেখারও একটা সিস্টেম আছে, আমি আবার একটু সামারি করি, তারপরে পরিপূরক রং নিয়ে বলছি। আবার সামারিটা করি। দেখো সামারিটা হচ্ছে এরকম যে এইখানে FeCN6 4 মাইনাস দিছি, Fe এর জারণ সংখ্যা বের করছি, এখানে 3d64s0, নর্মালি 3dতে হুন্ডের নীতি অনুসারে সাজিয়েছি, যেহেতু লিগ্যান্ডের প্রভাবে উঠে গেছে। যদি অষ্টতলকীয়, মানে দেখো এর আকৃতি কি, এর আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। অষ্টতলকীয় সিস্টেমে
যেটা অক্ষ বরাবর থাকে তাদের শক্তি, সেই অরবিটালগুলোর শক্তি বেশি বৃদ্ধি পায়, কারণ অক্ষ বরাবর লিগ্যান্ডগুলো আক্রমণ করে, এই কারণে। যাই হোক, এর শক্তি বেশি বৃদ্ধি পায়, এর শক্তি কম বৃদ্ধি পায়, এই দুটারই গড় শক্তি আসলে বৃদ্ধি পায়। লিগ্যান্ডের প্রভাবে গড় শক্তিটা বৃদ্ধি পাইছে। তাহলে লিগ্যান্ডের প্রভাবে গড় শক্তিটা যে বৃদ্ধি পাইলো, এই যে গড় শক্তিটা যে বৃদ্ধি পাইলো, এর মধ্যে গড়ের চেয়ে একটা থাকে কম, একটা থাকে বেশি। যেটা বেশি থাকে এর শক্তিতে বেশি বৃদ্ধি পাইছে, যেটা অক্ষ বরাবর ছিল। ইজি তো অক্ষ বরাবর, T2G হচ্ছে অক্ষের মাঝামাঝি বরাবর, এটা কম বৃদ্ধি পাইছে। তাহলে যেহেতু দুইটার মধ্যে পার্থক্য তৈরি হয়েছে, এখন নির্দিষ্ট শক্তি শোষণ করে লাভ দিয়ে ইলেকট্রনগুলো উপরে শক্তি স্তরে যাইতে পারবে। যেই শক্তিটা শোষণ করলো তার পরিপূরক রং তুমি দেখতে পাবা, এটাই লিখতে হয়। এখন পরিপূরক রং দেখতে পাওয়ার বিষয়টা কি, পরিপূরক রং মানেটা কি? পরিপূরক রং মানে ওইটাই, ওই যে আমি বললাম। তো এইটা আবার একটা সিস্টেমে বোঝা যায় যে কার পরিপূরক রং কোনটা, সেটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এইখানেই যদি আমাদের একটা দুর্বল লিগ্যান্ড থাকতো, তোমাদের দুইটা কেস হইতে পারে, একটা সবল লিগ্যান্ড, একটা দুর্বল লিগ্যান্ড, তাই না? মনে করো এখানে CN এর জায়গায় H2 আসলো, কি ডিফারেন্সটা তৈরি হইতো বলো তো? CN এর জায়গায় যদি H2 থাকতো, CN এর জায়গায় H2 যদি থাকে, সবই সেম, এই পর্যন্ত সেম, কিন্তু এখানে কি হইতো বলো তো? এখানে কি আর জোড়া জোড়া হইতো না? জোড়া আর হতো না। তখন কি হইতো? তখন আমরা বলতাম 1 2 3 4 5, এই যে 6 এইভাবে করে আসতো। এখন দুর্বল লিগ্যান্ড হলে আর সবল লিগ্যান্ড হলে একটা বিষয় হচ্ছে, সবল লিগ্যান্ড হলে জোড়া করে দিবে, আর দুর্বল লিগ্যান্ড হলে তো জাস্ট যেমন ছিল তেমনই থাকবে। এই হচ্ছে ডিফারেন্স। এখান থেকে ইলেকট্রন যাবে, ওখানে যাবে। ইলেকট্রন যে যাবে, যে পরিমাণ শক্তি শোষণ করলো, তার রেসপেক্টে যে ল্যামডা আসবে, সেই রঙের পরিপূরক রং তুমি দেখতে পাবা। এখন কথা হলো আরেকটা জিনিস, যে দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে এই যে পার্থক্যটা, ডেল ই এর মানটা ছোট থাকে। দুর্বল লিগ্যান্ডে ডেল ই ছোট থাকে, দুর্বল লিগ্যান্ডে ডেল ই ছোট থাকে, ডেল ই হচ্ছে ছোট। দুর্বল লিগ্যান্ড যদি থাকে তাহলে ডেল ই হবে ছোট, এবং এক্ষেত্রে তোমার কালারগুলো হালকা হবে, হালকা বর্ণ দেখায়। এটা হচ্ছে হালকা বর্ণ দেখায়, ঠিক আছে? আর যেখানে সবল লিগ্যান্ডে কি হবে? সবল লিগ্যান্ডে তোমার ডেল ইটা বড় হয়, ডেল ই বড় হয়, এবং গাঢ় রং দেখা যায়। হ্যাঁ, গাঢ় রং দেখতে পাবা, ঠিক আছে? মানে গাঢ় বর্ণ দেখতে পাবা, বর্ণটা হবে গাঢ়, ঠিক আছে? এখন কথা হলো যে এইটা কি লিখতে পারবা না? লিখতে পারবা তো পুরাটাই। এখানে জাস্ট যা বলেছি এই এতটুকুই লেখা, আর কিচ্ছু নাই। এখানে তুমি মনে করো সম্পাদ্যের মতো এটা জিনিস জাস্ট লিখতে পারলে আর কিচ্ছু না। যে বলবা যে ডিতে যে 5টা অরবিটাল আছে, যে DXY YZ ZX X² - Y² DZ², তাহলে অষ্টতলকীয় সিস্টেমে T2G আর ইজি। T2G হচ্ছে যেটা অক্ষের মাঝামাঝি বরাবর আছে, ইজি হচ্ছে অক্ষ বরাবর যেগুলো আছে। যে অষ্টতলকীয় আকৃতিতে যে ইজি এর শক্তি বৃদ্ধি পায়, অরবিটালের লিগ্যান্ডের প্রভাবে ইজি এর শক্তি বৃদ্ধি পায়, গড় থেকে ইজি এর শক্তি বেশি হয়, গড় থেকে T2G এর শক্তি কম হয়। তো আলটিমেটলি দেখা যায় যে যদি এর উপরে যদি সাদা আলো ফেলা হয়, তাহলে এখন কি হবে? এটা থেকে একটা শক্তি শোষণ করে লাভ দিয়ে উপরে শক্তি স্তরে যখন যাবে, তখন শক্তি যে শোষণ করলে এর পরিপূরক রং দেখা যাবে। পরিপূরক রং মানে কি, এটাও আমি বললাম। পরিপূরক রংটা বের করার একটা সিস্টেম আছে, তোমাদেরকে বলি। এটাকে বলে কালার হুইল বলে, এটাকে কালার হুইল বলে, ঠিক আছে? পরিপূরক রং বের করার একটা সিস্টেম। কালার হুইলটা এরকম, মোটামুটি 6টা দিলাম। 6টা দিলে মানে 6টা দেওয়া যায় এভাবে করে। আচ্ছা, এইটা দিলাম বেগুনি, নীল আর আসমানিকে একসাথে রাখলাম। নীল আর আসমানি মোটামুটি কাছাকাছি। বেগুনি, নীল, আসমানি, আর সবুজ, বেগুনি, বেনি, আশ, হলুদ, কমলা, লাল, তাই তো? তো দেখো তুমি কোনটা শোষণ করলে কি দেখতে পাবা, এইটার একটা তুমি ধারণা পাবা। যেমন তোমার যদি সবুজ আলো শোষণ করে, তুমি জাস্ট এই বরাবর তুমি যাবা, কালার হুইলটার এই বরাবর তুমি যাবা। সবুজ আলো শোষণ করলে তুমি লাল দেখতে পাবা, আবার লাল আলো শোষণ করলে তুমি সবুজ দেখতে পারবা। বুঝছো? এই যে
কোনো সময় যদি লাল আলো শোষিত হয় তাহলে তুমি সবুজ তার পরিপূরক বর্ণ হচ্ছে সবুজ, এটার বিপরীতে চলে যাবে। কমলা আলোর পরিপূরক বর্ণ হচ্ছে আসমানি, আসমানি বা নীল, আসমানি বা নীল। কমলা শোষণ করলে এরকম। হলুদ করলে বেগুনি, হলুদ করলে বেগুনি, হলুদ করলে তুমি বেগুনি, বা বেগুনি করলে তুমি পাবা হলুদ। বুঝতে পারছো? কমলা করলে পাবা হচ্ছে আসমানি বা নীল, নীল বা আসমানি। তো এইভাবে করে তুমি কিন্তু সহজে কি রং দেখা যাচ্ছে এটা কিন্তু তুমি পাবা, যে কার পরিপূরক রং কোনটা, কার পরিপূরক রং কোনটা। এটাকে বলে কালার হুইল, এটাকে বলে কালার হুইল, যে একটার পরিপূরক রং দেখা যায়। মানে তুমি যেই আলোটা শোষণ করতেছে সেটা তো দেখতে পাবা না, এটা তো শোষিত হয়ে গেছে। বাকি যে 7টার মধ্যে বাকি 6টা মিলে কি তৈরি করছে সেটাকে বলে তার পরিপূরক রং, সেটা তুমি আসলে দেখতে পাবা। বুঝছো? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা যে কোনো জায়গায় যখন শোষণ বর্ণালী আসে, শোষণ বর্ণালীর ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট রংটা দেখতে পাই না, যেটা শোষণ করে সেটা দেখতে পাই না। বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে যেটা বিকিরণ করে, যেই ল্যামডাটা বিকিরণ করে সেটা দেখতে পাই। বুঝতে পারছো? মানে দুটার মধ্যে ডিফারেন্স বুঝছো? বিকিরণ বর্ণালীতে যেটা ল্যামডা বের হয় ইকুয়াল এইচ নিউ, এইচ সি বাই ল্যামডা, যেই ল্যামডাটা বের হয় সেই ল্যামডাটাই আমরা দেখতে পাই। কিন্তু শোষণ বর্ণালীতে যেই ল্যামডাটা বের হয় সেটা তো শোষণই হয়ে গেল, সেটা দেখা যায় না। বাকিগুলা মিলে যেটা তৈরি করে তার পরিপূরক রং সেটা দেখা যায়। বুঝতে পেরেছো? তো এইভাবে করেই আমরা বলবো যে জটিল যৌগগুলা রঙিন হয়, এটা এইভাবে করেই লিখতে হবে। এবার আমরা পড়বো হচ্ছে যে এই যে বর্ণগুলা, জটিল যৌগের যে বর্ণগুলা হয় জটিল আয়নগুলার, সেই বর্ণগুলা তুমি কিভাবে মনে রাখবা। এটা কিন্তু এমসিকিউ আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, তোমাদের এমসিকিউ আসতে পারে। এটা মনে রাখার একটা সিস্টেম হচ্ছে, তুমি আগে আয়নগুলা মনে রাখবা। আয়নগুলার মধ্যে ডাবল ডাবল যেগুলো চার্জ আছে সেগুলো একটু মনে রাখতে হবে, যেমন ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন, এই তিনটা ডাবল ডাবল আছে। এবং মনে রাখবা যে উচ্চ চার্জটা উপরে আছে, নিম্ন চার্জটা নিচে আছে, মানে ছোট চার্জটা নিচে, বড় চার্জটা উপরে আছে। এটা মনে রাখবা যে ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন এই তিনটাতে তোমার ডাবল আছে, মানে 23, 25 এবং 26-এ ডাবল ডাবল আছে। এরপরে তুমি একটা ছন্দ আকারে, মানে সবাই মনে রাখে এটা, ছন্দটা মনে রাখো। ছন্দটা হচ্ছে বেনিশ, বেনিশ বেবে গোলাপি, দুই একবার বললেই হয়ে যাবে। বেনিশ বেবে গোলাপি, হস গোষ্ণী, হস গোষ্ণী, বেনিশ বেবে গোলাপি হস গোষ্ণী, বেনিশ বেবে গোলাপি হস গোষ্ণী, বেনিশ বেবে গোলাপি হস গোষ্ণী, বেনিশ, বেতে বেগুনি, বুঝতেই পারছো তো, আর তো প্রয়োজন নাই। বেতে বেগুনি, তারপরে নীল, শতে সবুজ, বেতে বেগুনি, বেতে বেগুনি, গোলাপি তো আছেই, হতে হলুদ, তারপরে শতে সবুজ, গতে গোলাপি, শতে সবুজ, আর নিতে নীল। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখবো যে রংটা মনে রাখার সিস্টেম হচ্ছে বেনিশ বেবে গোলাপি হস গোষ্ণী, বেনিশ বেবে গোলাপি হস গোষ্ণী, একটু দুই একবার পড়লেই হয়ে যাবে। পারবা না? এগুলো থেকে যে কোনো এমসিকিউ আসলে পারবা। এটা কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যারা মেডিকেলে পরীক্ষা দিবা অথবা যে কোনো ভার্সিটি পরীক্ষাতেও চলে আসে। তো আর তোমাদের এইচএসসি পরীক্ষাতেও আসবে, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আসো পরিবর্তনশীল জারণ অবস্থা। পরিবর্তনশীল জারণ অবস্থা, যে আমাদের যেগুলো অবস্থান্তর মৌলগুলো আছে এগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। যেমন তোমাদেরকে যদি আমরা বলি যে আয়রনের ক্ষেত্রে আমরা আয়রনে যদি ইলেকট্রন বিন্যাস করি আমি পাবো আর্গনের পরে 3d এবং 4s, যেহেতু 26 তার মানে 2 আর 6। হ্যাঁ, তো দেখা যায় আয়রন 2টা ইলেকট্রন অথবা 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্টেবল আয়ন তৈরি করে। তো বলো এই দুইটার মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? কি মনে হচ্ছে কোনটা বেশি স্টেবল হবে? যে 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর 3টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই দুটার মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? বুঝতেই পারতেছো যে এখানে 3d5 আছে, এটা কি আছে 3d5, যেহেতু 3d5 আছে এবং এটার আকার ছোট, মানে আকর্ষণ বেশি থাকে নিউক্লিয়াসের প্রতি, তাহলে Fe3+ কিন্তু বেশি স্থিতিশীল, Fe3+। তাহলে স্থিতিশীলতা যদি বলি, স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা, হ্যাঁ, যে কোনটা বেশি স্টেবল সেটা কিন্তু Fe2+ এর চেয়ে Fe3+ বেশি স্টেবল।
Fe3+ এর চেয়ে Fe2+ বেশি, Fe2+ এর চেয়ে Fe3+ বেশি স্টেবল, বুঝছো? তার মানে এখানে ডি অরবিটালের যে শক্তির যে পার্থক্যগুলো আছে, মানে এগুলোতে দেখো, এগুলোতে তোমার তো লাস্ট অরবিটালে দুইটা আছেই, লাস্ট অরবিটালে মানে আমাদের যে দুইটা আছে এই দুইটা তো আগেই চলে যাবে, Fe2+টা চলে গেল, তা দুইটা চলে গেলে তোমার ডি অরবিটালে 5টা বা 6টা এগুলো কিন্তু তোমার গঠন করে আয়ন তৈরি করতে পারে। সেমভাবে তুমি দেখবা যে আমরা দেখব যে ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও যদি আমরা দেখি, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 2+ ফর্ম করতে পারে, তারপরে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 3+, 4+, হ্যাঁ, ম্যাঙ্গানিজ 7+, এগুলো কিন্তু ফর্ম করতে পারে, তাই না? এগুলো ফর্ম করতে পারে। তো এই যে ফর্ম যে করতে পারতেছে, তুমি বলো তো এগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল? 6+ও কিন্তু আছে, ম্যাঙ্গানিজ 6+, 7+, 6+, 7+, এগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল বলো, কোনটা বেশি স্টেবল? তোমার Mn দিয়ে আমরা যদি ও দিই, একটা যৌগগুলো লিখিত, MnO2 আছে, K2MnO4 আছে, তারপরে KMnO4 আছে, এগুলো KMnO4 এ এটা হচ্ছে 7+, এখানে হচ্ছে 6+, এখানে হচ্ছে 4+, এখানে হচ্ছে 2+। তো দেখো তুমি যদি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যদি দেখো, ম্যাঙ্গানিজের 25 মানে আর্গনের পরে 3D আর হচ্ছে 4s, তো এই 2 আর 5 যদি চলে যায়, 7টা চলে গেলে এটা কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাহলে এইখানে কিন্তু এই যে 7+টা কিন্তু আসলে তোমার কি হয়ে যাবে বলো তো, 7+টা কিন্তু তোমার বেশি স্টেবল হয়ে যাবে, বুঝছো? এই যে 7+ যদি তুমি করো তাহলে কি 7টা ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে কিন্তু এটা তুলনামূলক বেশি স্টেবল। এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা একটু মাথায় রাখো। যেমন তোমাকে আমি যদি বলি কপার প্লাস আর কপার 2+, এই দুটার মধ্যে কোনটা বেশি স্টেবল, তো তুমি সাধারণ ফরম্যাটে তুমি করবা যে এটা আর্গনের পরে যদি কপার প্লাস করি তাহলে 3D10 হবে, আর কপার 2+ করলে আর্গনের পরে 3D9 হবে, ঠিক আছে? তো দেখে মনে হচ্ছে যে ডি অরবিটাল ফুলফিল আছে, ডি অরবিটাল এখানে ফুলফিল নাই, তাহলে ডি অরবিটাল যেটা ফুলফিল সেটা বেশি স্টেবল না। এই ক্ষেত্রে কপার প্লাসের চেয়ে কপার 2+-এ আকার ছোট, কারণ নিউক্লিয়াস একে বেশি জোরে আকর্ষণ করে রাখে। কপার 2+, তোমরা জানো যে কপার প্লাসের চেয়ে 2+কে আকারে ছোট না, ওই যে প্লাস চার্জ যদি বেড়ে যায় তাহলে আকার ছোট হয়, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকার ফলে এইটা বেশি স্টেবল। তার মানে স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটি, হ্যাঁ, স্ট্যাবিলিটির কথা যদি বলি তাহলে কিন্তু কপার প্লাসের চেয়ে কপার 2+ বেশি স্টেবল। তো এই কয়েকটা জিনিস মাথায় রাখো যে তোমাদের মাথায় রাখতে হবে অবস্থান্তর মৌলগুলা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। কয়েকটা তোমাকে এক্সাম্পল দিতে হবে, Fe2+, Fe3+, ক্রোমিয়াম বা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দিতে পারো, অথবা কপার প্লাস কপার 2+ এর ক্ষেত্রে দিতে পারো। তাহলে এই জিনিসটাই হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন। তো এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এবার আমরা পড়বো এ ব্লক এলিমেন্ট। তো এ ব্লক এলিমেন্ট নিয়ে তোমাদের তেমন কিছু সিলেবাসে নাই, যেগুলো তোমাদেরকে জানতে হবে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। প্রথমত এ ব্লক এলিমেন্টের সংখ্যা হচ্ছে 27টা। এ ব্লক এলিমেন্ট কতগুলো আছে বলো তো? এ ব্লক এলিমেন্ট আছে 27টা। তো এর মধ্যে তোমার ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ নিয়ে তোমার জানতে হবে যে ল্যান্থেনাইট সিরিজে মোট কয়টা মৌল আছে, অ্যান্সার হচ্ছে 15টা মৌল। অ্যাক্টিনাইট সিরিজে মোট কয়টা মৌল আছে, অ্যাক্টিনাইট সিরিজে আছে 15টা মৌল। এগুলো আমি কিন্তু প্রথমেও জানিয়েছিলাম। ল্যান্থেনাইট সিরিজ কোথা থেকে শুরু? ল্যান্থেনাম থেকে পারমাণবিক সংখ্যা হচ্ছে 57, থেকে লুটেশিয়াম তোমার হচ্ছে 71, এই 15টা। আর অ্যাক্টিনাইট সিরিজ কোথা থেকে শুরু? অ্যাক্টিনিয়াম থেকে শুরু। অ্যাক্টিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 89, তাহলে এখানে হচ্ছে অ্যাক্টিনিয়াম, এটা হচ্ছে 89, থেকে লরেন্সিয়াম, এটা হচ্ছে 103, এই 15টা মৌল। এখানে এই 15টার মধ্যে 15-30টার মধ্যে সবগুলো কিন্তু এ ব্লক এলিমেন্ট না। এ ব্লক এর মধ্যে 3টা নয়, তিনটা তোমাদের মনে থাকার কথা। কি কি ছিল বলো? একটা হচ্ছে ল্যান্থেনাম, একটা হচ্ছে অ্যাক্টিনিয়াম, আর একটা হচ্ছে থোরিয়াম। এই 3টা বাদ দিয়ে বাকি 27টা এ ব্লক এলিমেন্ট। আরেকটা রেয়ার আর্থ মেটাল বা বিরল মৃত্তিকা ধাতু,
বিরল মৃত্তিকা ধাতু সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। বিরল মৃত্তিকা ধাতু কাকে বলে? বিরল মৃত্তিকা ধাতু কোনগুলা? বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে তোমাদের প্রথমত স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থেনাইট সিরিজের যে 15টা মৌল আছে, মোট 17টা মৌল মিলে, এই মোট 17টি মৌল মিলে এদেরকে রেয়ার আর্থ মেটাল বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট মেটাল, খুবই ইম্পর্টেন্ট মেটাল। এটার উপরেই অনেক সেমিকন্ডাক্টরের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। তোমরা জানো ল্যান্থেনাম কীভাবে করে ইউজ করা হয় সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে। তো এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, চিপস কীভাবে তৈরি হবে, হ্যাঁ, এটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করছে। তো যাই হোক, আমরা এই জিনিসটা মাথায় রাখবো। তাই রেয়ার আর্থ মেটাল বা বিরল মৃত্তিকা ধাতু নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, যেমন অবস্থান্তর মৌল ছিল সেরকম অন্ত অবস্থান্তর মৌল বলেও জিনিস আছে। অন্ত অবস্থান্তর মৌল, অনেক সময় এটাকে আন্ত অবস্থান্তর মৌলও বলা হয়। আন্ত অবস্থান্তর মৌল বা অনেক সময় এটাকে আন্ত অবস্থান্তর মৌলও বলা হয়। ঠিক আছে, সেটা কি? যে সকল এ ব্লক এলিমেন্টের, যে সকল এ ব্লক মৌলের অন্তত একটি সুস্থিত আয়নের এফ অরবিটাল আংশিক পূর্ণ আছে, মানে 1 থেকে 13টা ইলেকট্রন আছে এফ অরবিটালে, তাকে আমরা বলবো আন্ত অবস্থান্তর মৌল। বুঝছো? অন্তত একটা সুস্থিত আয়ন লাগবে যার যার মধ্যে কি 1 থেকে 13টা ইলেকট্রন আছে, সেটাকে আন্ত অবস্থান্তর মৌল বলে। জাস্ট অবস্থান্তর মৌলের মতোই না, একেবারে অবস্থান্তর মৌলের মতোই। সেটা হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল বা অন্ত অবস্থান্তর মৌলে তোমাদের মাথায় রাখতে হবে, ডি ব্লকে যেমন ডিতে 1 থেকে 9টা থাকে, আংশিক পূর্ণ থাকলে সেটা অবস্থান্তর মৌল। এফে যদি আংশিক পূর্ণ থাকে তাহলে অন্ত অবস্থান্তর মৌল। বুঝছো? আচ্ছা, আরেকটা বিষয়, ল্যান্থেনাইট সংকোচন আর অ্যাক্টিনাইট সংকোচন নিয়ে। ল্যান্থেনাইট সংকোচন, ল্যান্থেনাইট বা অ্যাক্টিনাইট সংকোচন। তো ল্যান্থেনাইট বা অ্যাক্টিনাইট সংকোচন জিনিসটা কি? আমি তোমাদেরকে যখন পর্যাবৃত্ত ধর্ম পড়িয়েছি তখন একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে শিল্ডিং ইফেক্ট বলেছিলাম, মনে আছে? আবরণ প্রভাব। মানে এই যে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস যা আকর্ষণ করছে, সেই আকর্ষণ থেকে বাঁচানোর জন্য ভিতরের শক্তি স্তরের ইলেকট্রনগুলো শিল্ড হিসাবে কাজ করে। এই শিল্ড ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে এস অরবিটালের। এস এর শিল্ড ক্ষমতা সবচেয়ে বেশি। আবরণ প্রভাব কার সবচেয়ে বেশি বলো তো? আবরণ প্রভাব সবচেয়ে বেশি হচ্ছে এস এর, তারপরে পি এর, তারপরে ডি এর, তারপরে এফ এর। এফ এর আবরণ প্রভাব সবচেয়ে কম। মানে এ আসলে ইলেকট্রনগুলোকে বাঁচাতে পারে না। অর্থাৎ মানে তোমার যে নিউক্লিয়াসগুলা ইলেকট্রনগুলোকে টান দিয়ে যে সংকোচন করে ফেলবে, এটাকে বাঁচাবে কে? ভিতরের ইলেকট্রনগুলা। কিন্তু এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে সেটা বাঁচাতে পারে না। তো তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো তুমি তুমি এই ইয়ের মধ্যে এফ ব্লক এলিমেন্টগুলোর মধ্যে তুমি সিরিয়ালে যদি চিন্তা করো, যেগুলোতে এফ অরবিটালে কন্টিনিউয়াস ইলেকট্রন ঢুকছে, ইলেকট্রন যখন প্রবেশ করছে, তো পারমাণবিক সংখ্যা বাড়ছে, তার মানে কি প্রোটন সংখ্যা বাড়ছে, তার মানে আকর্ষণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। কিন্তু ইলেকট্রন যেগুলো বাড়ছে সেগুলো কিন্তু এফ অরবিটালে ইলেকট্রনগুলো বাড়ছে। কিন্তু এফ অরবিটালে ইলেকট্রন বাড়লে এফ অরবিটালে ইলেকট্রনকে ইলেকট্রন তো এফ অরবিটাল ইলেকট্রন তো ভিতরে ভিতরে বাড়ে, সর্ববহিষ্ঠ স্তরে তো এস আছে। তো তুমি দেখো যে এফ অরবিটালের ইলেকট্রনগুলোকে বাঁচায়, মানে এদের আবরণ ক্ষমতা কি তুলনামূলক অনেক কম। তাই যে ইলেকট্রনগুলো বাড়ছে এরা এরা আসলে ওই পরমাণুটার সংকোচন হওয়া থেকে বাঁচাতে পারে না। তাই এই ডি মানে এ ব্লক এলিমেন্টগুলার মানে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো আছে এদের আকার ব্যাপক হারে সংকুচিত হয়। কথা কি বুঝতে পারছো? মানে তোমার যে ইলেকট্রনগুলো বাড়ছে সেগুলো মনে করো 4f অরবিটালে ইলেকট্রন বাড়ছে, 4f অরবিটালে ইলেকট্রন বাড়ছে, এদিকে প্রোটন সংখ্যা বাড়ছে, তাহলে পারমাণবিক সংখ্যা বাড়লো, তাহলে প্রোটনের ক্ষমতা বাড়তেছে, আকর্ষণ করার ক্ষমতা বাড়তেছে, কিন্তু ভিতরে শক্তি স্তরে এফ অরবিটালে বারবার ইলেকট্রন প্রবেশ করছে যেতে এফ ব্লক এলিমেন্টগুলোতে। তাহলে কি শিল্ডিং ইফেক্ট মানে কি? ও শিল্ড করে বাঁচাই দিবে, যেহেতু বেশি ইলেকট্রন হচ্ছে, বেশি ইলেকট্রন থাকলে তাহলে শিল্ডিং ইফেক্টে ওর বাঁচাই দেওয়ার কথা, কিন্তু এফ অরবিটালের শিল্ডিং ইফেক্ট অনেক কম, মানে এ বাঁচাই দিতে পারে না। এই যেহেতু বাঁচাই দিতে পারে না তাই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট মানে এই যে এফ ব্লক এলিমেন্টগুলোতে আকার ব্যাপক হারে সংকুচিত হয়। এটাকেই বলে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সংকোচন। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সংকোচন কী কারণে হয়? এফ অরবিটালের দুর্বল আবরণ প্রভাবের ফলে। বুঝতে পারছো? দুর্বল আবরণ প্রভাবের ফলে। তো এই হলো আমাদের ওভারঅল পড়াশোনা। আমি আশা করি তোমাদের এই প্লেলিস্টটা তোমরা যদি শুরু থেকে
শেষ পর্যন্ত ভালো মতো করো, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। একাডেমিক টু অ্যাডমিশন এর সাথে আমি আমার যে ওয়ান শট দেয়া আছে সেগুলো তুমি দেখতে পারো। লাস্টে ওয়ান শটটা দেখে তুমি পরীক্ষায় যেতে পারো। মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপরে একটা 7-8 ঘন্টার একটা ওয়ান শট আছে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য ওটা। আর তুমি যদি পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও এই প্লে লিস্টটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করবা, আমি শিওর তুমি বস হয়ে যাবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।